হ্যালো স্টুডেন্টস, আজকের যে টপিক সেটা হলো কি HS 2020। এই লকডাউনের বাজারে আমাদের মোটামুটি এক্সামটা পিছিয়ে গেছে, সম্ভবত 2রা জুলাই আমাদের ফিজিক্স এক্সামটা আছে। এবার তার উপর বেস করে কিছু থিওরিটিক্যাল প্রশ্ন বা কিছু নিউমেরিক্যাল আমি আলোচনা করব। এটা বারবার ধরে বলছি, এটা কোনো সাজেশন নয়, তোরা বইটা ভালো করে খুঁটিয়ে পড়তেই হবে। তবু যে টপিকগুলো আমাদের না পড়লেই নয় বা যেটাকে একটু ভালো করে দেখবো সেটা সম্বন্ধে আমি কিছু বলবো। তাহলে দেরি না করে শুরু করি। প্রথম যে আমাদের টপিকগুলো আছে সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাট। সেই ইলেকট্রোস্ট্যাটে কিন্তু আমাদের মোটামুটি 8 নম্বর আসবে। ঠিক আছে, তাহলে প্রথম যে চ্যাপ্টারটা, সেই প্রথম চ্যাপ্টার হচ্ছে স্থির তড়িতে সাধারণ ঘটনা। তাহলে এই স্থির তড়িতে সাধারণ ঘটনাতে কোন জিনিসটা একটু ভালো করে পড়বো। প্রথমেই আমাদের আছে যেটাকে আমরা বলছি যে আধানের কোয়ান্টাইজেশন, বা যেটাকে বাংলায় বলছি আমরা আধানের কোয়ান্টাইন। এই আধানের কোয়ান্টাম বলতে আমরা যেটা বুঝি যে এই পৃথিবীতে যত ধরনের যত চার্জ থাকুক, যত পরিমাণ চার্জ থাকুক, সেটা হচ্ছে ইলেকট্রনের আধানের অখণ্ড গুণিতক, বা যেটাকে বলছি আমরা ইন্টিগ্রাল মাল্টিপল। তোরা নিশ্চয়ই পড়েছিস যে আমরা এখান থেকে পড়েছি যে কিউ সমান কি পেয়েছি, আমরা ফর্মুলা পেয়েছি N × E। এখান থেকে কিন্তু অঙ্ক আসবে। ঠিক আছে, যেখানে কিউটা হচ্ছে আধান, এন হচ্ছে কত যত নাম্বার অফ চার্জ, আর এটা হচ্ছে একটা ইলেকট্রনের আধান। তো কথা খুব সিম্পলভাবে বলে দেবে যে এক কুলম তড়িৎ আধানে ইলেকট্রনের সংখ্যা কত, তাহলে সেটা বার করতে হবে। তাহলে আমাদের কাছে ফর্মুলা কি আছে, কিউ এর মান কি জানি আমরা 1 কুলম, এনটা হচ্ছে কতগুলো ইলেকট্রনের সংখ্যা, আর ইটা কি ইলেকট্রনের চার্জ। এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এন এর মান কত 1/1.6 ইন্টু 10⁻⁹। আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাবো, আমি ক্যালকুলেশন করে করছিলাম। বা যদি আমরা ইউনিটারি মেথড বা ঐখিক নিয়ম যদি ইউজ করি তাহলেও কিন্তু আমরা পাবো। তার মানে যেটা হচ্ছে যে আমাদের একটা ইলেকট্রন মানে 1.6 ইন্টু 10⁻⁹ কুলম, মানে কটা ইলেকট্রন, একটা ইলেকট্রন। তাহলে এক মানে কত, 1 কুলম মানে কটা ইলেকট্রন, 1/1.6 10⁻⁹। তো দেখ এইটা আর এটা আমাদের সেম এলো। এবার আমরা যেটা করবো, যেটাকে বলছি আমরা সারফেস চার্জ ডেনসিটি, বা যেটাকে বলছি আমরা আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব বলতে আমরা কি বুঝি, যদি আমরা যদি গোলাকার যদি একটা এইভাবে যদি একটা পরিবাহী যদি নেই, এবং তার মধ্যে যদি মনে কর কিউ অ্যামাউন্টে যদি চার্জ থাকে এবং তার রেডিয়াসটা হচ্ছে আর, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে যতটা পরিমাণ আধান থাকবে তাকেই বলছি তাহলে আমরা আধানের তলমাত্রিক ঘনত্ব, বা যেটাকে বলছি সারফেস চার্জ ডেনসিটি। এখান থেকে যা ফর্মুলা যেটা লাগে আমাদের, সিগমা সমান যেটা লাগে কিউ বাই, আর এটা যদি গোলাকৃতি তাহলে এখান থেকে কী পাবো আমরা 4πr²। ঠিক আছে, তাহলে ইউনিট কী হবে, আধান ইউনিট কী জানি কুলম, আর ক্ষেত্রফল ইউনিট কী জানি মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি কুলম পার মিটার স্কোয়ার। আমরা এগুলো একটু ভালো করে পড়বো। প্লাস এমনি শর্ট কোশ্চেনের জন্য আমরা যেটা দেখতে পারি, আমরা সবাই জানি এই কোশ্চেনটা আসে প্রচুর। আমরা সবাই জানি যে একই প্রকৃতির যদি আধান হয় তাহলে তাদের মধ্যে বিকর্ষণ হয়। তাহলে কখনো কি একই প্রকৃতির আধানের মধ্যে আকর্ষণও হতে পারে। সো দ্যাট মিনস দুটো সেম যদি চার্জ হয়, মনে করো এটা প্লাস কিউ, এটা প্লাস কিউ, তাহলে সবসময় কি হয়, ফোর্স অফ রিপালশন, বা যেটাকে বলছি বাংলায় বিকর্ষণ হয়। কিন্তু এদের মধ্যে কি কখনো আকর্ষণ হতে পারে? হ্যাঁ, হতে পারে। যদি মনে কর এর মধ্যে একটা চার্জ আছে মনে কর প্রচুর বেশি, সাপোজ মনে করো যে 1000 কুলম, আর এইটা হচ্ছে 1 মাইক্রোকুলম। ঠিক আছে, তবে দেখা যাবে যে এদের মধ্যে বিকর্ষণের জায়গায় কিন্তু এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন, বা যেটাকে বাংলায় বলছি আমরা আকর্ষণ ঘটে। কী হবে, যে আবেশের দরুন দেখা যাবে যে এর মধ্যে দেখা যাবে যে নেগেটিভ চার্জ হচ্ছে আহিত হয়েছে। এইটা হচ্ছে নেগেটিভ চার্জ, আর এটা কি হচ্ছে পজিটিভ চার্জ। কিন্তু এই নেগেটিভটা কার জন্য, এটা হচ্ছে তার আবেশের জন্য। তখন কিন্তু এদের মধ্যে কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশন পাওয়া যাবে। ঠিক আছে, এই সাধারণ জিনিসগুলো কিন্তু আমাদের একটু পড়ে নিতে হবে। এবার আমরা যেটা যাব, যেটা হচ্ছে গিয়ে আমাদের পরের চ্যাপ্টার, যেটাকে বলছি আমরা তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্রের যে চ্যাপ্টারটা আমরা সবাই পড়েছি, সেখান থেকে আমাদের যেটা পড়তে হবে প্রথমে তড়িৎ ক্ষেত্রের চ্যাপ্টারে যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। যেটাকে পড়তে হবে কুলম্বের সূত্র, এটা তো প্রথমেই আছে আমাদের। তাহলে এটা জানি যে দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলে যে ফর্মুলা, যেটা হচ্ছে F=Q1Q2/r²। আমরা কিন্তু এই জিনিসটা একটু ভালো করে পড়বো। ওকে, এবার সেখান থেকে আমরা যেটা পড়বো একটু ভালো করে দেখবো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। আমরা জানি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলতে যেটা বুঝি, যে যদি একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি একক ধনাত্মক আধান রাখা হয় এবং তখন তার মধ্যে যে পরিমাণ বল অনুভব করে তাকে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলা হয়। এবং সেখান থেকে আমাদের এখান থেকে যে নিউমেরিক্যাল করার জন্য আমরা জানি F সমান কি জানি Q × V। এই ফর্মুলা একটু ভালো করে দেখবো আমরা। বা অনেক সময় হয় কি যে এইখান থেকে আমরা
ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের পাওয়ারের যে ডেফিনেশন এইটা আমরা জানি। এখান থেকে যে গ্রাফটা যেটা আসে, অনেক সময় গ্রাফটা এলেও আসতে পারে, যদি আমি ই ভার্সেস আর স্কোয়ার যদি গ্রাফ করি তাহলে আমরা পাবো ই, এটা লিখছি আর স্কোয়ার লাইক দ্যাট, এরকম একটা গ্রাফ পাবো। যদি আমরা ই ভার্সেস 1/r স্কোয়ার যদি করি তাহলে তখন দেখবো এটা হচ্ছে আমাদের একটা স্ট্রেট লাইনকে 1/r স্কোয়ার, তখন কিন্তু এটা স্ট্রেট লাইন পাবো আমরা। ঠিক আছে, আমরা যদি এটাকে নিশ্চয়ই থিওরিতে নিশ্চয়ই পড়বি, এখান থেকে এটাকে যদি করি আমরা y=mx ফর্মুলা দিয়ে আমরা কিন্তু এটাকে স্ট্রেট লাইন পাবো। এবার এই ইকুয়েশন ব্যবহার করে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু অঙ্ক আমাদের বা নিউমেরিক্যাল কিন্তু আসে, সেইগুলো একটু ভালো করে দেখবো আমরা। ঠিক আছে, কী ধরনের অঙ্কগুলো আসে সেটা হলো গিয়ে আমাদের হয়তো বলে দিল যে সাপোজ তুমি একটা কাজ করো, 3su 4su আর 5su ধনাত্মক আধান একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে অবস্থিত। ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে বৃহত্তম আধানের উপর বল বার করো। তার মানে যেটা হচ্ছে আমাদের একটু বই দিকে এগুলো একটু করতে হবে, এই ধরনের নিউমেরিক্যালগুলো একটু আমাদের প্র্যাকটিস করতে হবে। যেটা হচ্ছে এইটা হচ্ছে মনে কর 3su, এইটা হচ্ছে সব সিজিএসে দেওয়া আছে, এটা কিসে দেওয়া আছে 4su, আর এইটা কিসে দেওয়া আছে এটা আমার 5su। ঠিক আছে, তাহলে এখানে বৃহত্তম আধান উপর কত পরিমাণ বল কাজ করবে তাহলে সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি যে এইটা পজিটিভ, তাহলে কী হবে ফোর্স অফ রিপালশন বা বিকর্ষণ, তাহলে এটাকে ধরলাম F1, আর এটাও কী হবে বিকর্ষণ হবে F2। তাহলে এবার খেয়াল করে দেখ, তাহলে আমাদের যদি বলে যে সমবাহু ত্রিভুজ এটা যদি 60 হয় তাহলে অবভিয়াসলি এটাও কী হবে 60, এটাও কী হবে 60। তাহলে এদের যে এটা বিপরীত কোণ এটাও কত হবে 60। তাহলে আমরা ভেক্টরের ফর্মুলা জানি r স্কোয়ার ইকুয়াল টু p স্কোয়ার প্লাস q স্কোয়ার 2pq cos থিটা। তাহলে লব্ধি বলটা কোন দিকে কাজ করবে এইদিকে f, তাহলে এখান থেকে লিখতে পারি আমরা f স্কোয়ার ইকুয়াল টু f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2f1 f2 cos 60। আমরা কিন্তু এখান থেকে ক্যালকুলেশন করে পেয়ে যাব। আর f1 আর f2 কী করে বার করবো, আমরা f1 f2 বার করবো এই ফর্মটা দিয়ে q1 q2 বাই r স্কোয়ার। প্রত্যেকটাতে আমরা F1ও যেমন এই ফর্মুলা থেকে বার করতে পারবো, আমরা F2ও এই ফর্মুলা থেকে বার করতে পারবো। তাহলে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমাদের পরীক্ষা আসে, সেগুলো কিন্তু একটু ভালো করে আমাদের দেখতে হবে। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা চলে যাব সেটা বলছি আমরা তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, যেটা এখান থেকে একটু দেখতে হবে তড়িৎ বলরেখা। তাহলে তড়িৎ বলরেখার সংজ্ঞা থেকে পড়বো, কিন্তু তড়িৎ বলরেখাতে যেখান থেকে মেইন যে কোশ্চেনটা যেটা আসে সেটা বলে যে কেন দুটি তড়িৎ বলরেখা এই কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, যে কেন দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে না। আমরা তড়িৎ বলরেখার ধর্ম বা তার প্রপার্টিস থেকে জানি যে এইটা যদি একটা তড়িৎ বলরেখা যদি হয় তাহলে যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখকে নির্দেশ করবে। তাহলে একটাই যদি আমাদের তড়িৎ ক্ষেত্র যদি হয় তাহলে এই পয়েন্ট অফ ইন্টারশনে, তাহলে এইটা হচ্ছে নাম্বার 1 তড়িৎ বলরেখা, এইটা হচ্ছে নাম্বার 2 তড়িৎ বলরেখা। তাহলে নাম্বার 1-এর জন্য আমি এই দিকে কী পাবো একটা ট্যানজেন্ট পাবো, নাম্বার 2-এর জন্য আমরা কী পাবো এই দিকে একটা কী পাবো ট্যানজেন্ট বা যেটাকে বলছি আমরা একটা স্পর্শক পাবো। তাহলে ছেদ বিন্দুতে তাহলে কটা ট্যানজেন্ট পাচ্ছি, দুটো ট্যানজেন্ট পাচ্ছি, তার মানে কটা অভিমুখ পাচ্ছি আমি দুটো অভিমুখ পাচ্ছি। কিন্তু বাস্তবে একটা তড়িৎ ক্ষেত্রের জন্য একটা বিন্দুতে একটাই তো অভিমুখ হবে, তাই জন্য এটা প্র্যাকটিক্যালি পসিবল না। তাহলে এই তড়িৎ বলরেখার প্রপার্টিসগুলো আমরা পড়ব। ওকে, এবার আমরা যেটা পড়বো যেটা হলো গিয়ে আমাদের কুলম্বের উপপাদ্য। আমি বারবার ধরে বলছি কুলম্বের সূত্র না, আমাদের কিন্তু পড়তে হবে কুলম্বের উপপাদ্য। আমরা এই জায়গাটা একটু ভালো করে পড়বো। কুলম্বের উপপাদ্য দেখবি তোরা নিশ্চয়ই থিওরিতে পড়বি, কুলম্বের উপপাদ্য বা কুলম্বের থিওরি উপপাদ্য যেটা, সেখানে দেখবি সিগমা সমান k ইন্টু এপসাইলন নট এটা আছে। ঠিক আছে, যেটাকে বলছি আমরা কুলম্বের উপপাদ্য। বারবার ধরে বলছি কুলম্বের সূত্র কিন্তু এটা না। তাহলে এই জায়গাটা একটু ভালো করে পড়বো। এবার এখান থেকে যে নিউমেরিক্যাল দেয়, এখান থেকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য থেকে যে নিউমেরিক্যালগুলো দেয় একটু আমরা চিন্তা করব। তোকে বলা হলো যে সাপোজ মনে কর এইটা হচ্ছে সাপোজ 4q আধান, এইটা সাপোজ হচ্ছে q আধান। তোকে বলা হলো যে এদের মধ্যে ডিস্টেন্স সাপোজ হচ্ছে x, সাপোজ x, আমি ভ্যালুগুলো আর বললাম না। তাহলে বলেছে যে এদের মধ্যে মিডিলে কোন পয়েন্টে আমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান 0 হবে।
আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে কি বুঝি? তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলতে আমরা যেটা বুঝি যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত একটি একক ধনাত্মক আধানের উপর যে পরিমাণ বল কাজ করছে তাকেই বলছি আমি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তাহলে সাপোজ যেটা হচ্ছে আমি যদি ধরলাম যে এটা হচ্ছে এখান থেকে এক্স দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হচ্ছে 0, তাহলে এইটা কি হচ্ছে আমার পি বিন্দু ধরলাম, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0। তাহলে এখানে ধরেই নেবো যে এখানে কি আছে, আমার একক ধনাত্মক আধান আছে। তাহলে 4Q এর জন্য কি হবে, তাহলে আমার এখানে ফোর্স অফ রিপালশন হবে, কারণ এখানে একক ধনাত্মক আধান আছে, এটাও ধনাত্মক। আর এই কিউ এর জন্য এখানে কি হবে, E2 এদিকে কাজ করবে। তাহলে এটা শূন্য হওয়ার শর্ত যেটা হচ্ছে E1 ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ E2 ভেক্টর, তাহলে E1 ইকুয়াল টু মড অফ E2। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা ফর্মুলা ইউজ করি, যে আমাদের কাছে যে ফর্মুলা আছে E ইকুয়াল টু 1/4πε0 কি জানি আমরা Q/r², এই ফর্মুলা যদি আমরা ইউজ করে দিই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1/4πε, আচ্ছা এটাতে আমি এক্স বলেছি, এটা আমি তাহলে ডি বলে দিই, সাপোজ এটা ডি, তাহলে যেটা হচ্ছে 4Q/d², এখান থেকে ডিস্টেন্সটা কত ধরেছি ডি, আর এখান থেকে যদি ধরি 1/4πε, এখান থেকে এটা কত হবে, তাহলে এটা কত হবে, তাহলে এক্স মাইনাস ডি, সাপোজ ফান্ডামেন্টাল কনসেপ্টটা বলছি, তাহলে কিউ বাই তাহলে কত হবে এক্স মাইনাস ডি এর হোল স্কয়ার। এবার এটাকে সলভ করে আমরা সামথিং কিছু ডি এর ভ্যালু, পরীক্ষায় কিন্তু কিছু ভ্যালু দিয়ে দেবে, তোরা নিজেরা করে দিতে পারবে। এবার এটাকে যদি একটু ট্রিকি টাইপের যদি করে দেয়, এই কোশ্চেনটাকে যদি একটু ট্রিকি করে দেয়, ট্রিকি করে তোকে বললো আচ্ছা তুমি একটা কাজ করো, যে একটা 80 ইউনিট আছে, একটা -20 ইউনিট আছে, তাহলে বলেছে একটা মনে কর +80 ইউনিট আছে, আমি ইউনিটে গেলাম না, -20 ইউনিট আছে, তাহলে এদের মধ্যে কোথায় আমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মানটা 0 হবে, তুমি সেটা বার করো। আচ্ছা, তাহলে আমাদের ফর্মুলা কি জানি, যে যদি আমি প্রথমে যদি এ আর বি দুটো পয়েন্ট আমি নিই, সাপোজ যদি পি বিন্দুতে যদি নিই, তাহলে এইখানে কি আছে, একক ধনাত্মক আধানের জন্য কি হবে, বিকর্ষণ হবে, কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে সেখানেও কি হবে, আকর্ষণ হবে, তাহলে দুটো একই দিকে কাজ করছে। তার জন্য এই ধরনের প্রবলেম যখন একটা পজিটিভ দেবে, যখন একটা নেগেটিভ দেবে, তখন আমরা সঙ্গে সঙ্গে চিন্তা করে নেবো যে এটা এই বিন্দুটা কোথায় আছে, আমার এই বাইরে আছে, ধরুন পি বিন্দুতে। তাহলে এখানে কনসেপ্টটা কি, আগের মধ্যে কনসেপ্ট, তাহলে এখানে যদি +80 ইউনিট হয়, তাহলে এখানে কী হয়, ফোর্স অফ রিপালশন এটা কত কাজ করছে E1, এটা -20, ফোর্স অফ অ্যাট্রাকশন E2, তাহলে জিরো হওয়ার কন্ডিশনটা কি, পি বিন্দুতে জিরো হওয়ার কন্ডিশন হচ্ছে এটা হচ্ছে E1 ইকুয়াল টু মাইনাস অফ E2। ওকে, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা সাপোজ যদি এক্স ধরি, আর এখান থেকে এই ডিস্টেন্সটা সাপোজ যদি ডি ধরি, তাহলে E1 এর ভ্যালু কত হবে, E1 এর যে ভ্যালুটা মড অফ E1 ইকুয়াল টু কী হবে, মড অফ E2, তাহলে লিখতে পারি 80 যদি আমি সিজিএস, আচ্ছা আমি এসআইতে যদি করি 4πε কি লিখবো, এক্স প্লাস ডি এর হোল স্কোয়ার, আর এখানে কি লিখবো 20/4πε এক্স মাইনাস ডি এর হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করে যদি কোনো ভ্যালু দেওয়া থাকে তাহলে আমরা ক্যালকুলেট করি, কিন্তু আমি মেন যে কনসেপ্টটা, সেই কনসেপ্টের অঙ্কগুলো একটু আমি ডিসকাশন করছি, যেটা আমাদের এইচএসে কাজে লাগবে। এছাড়া আমাদের যেটা বলে দেবে, এখানে আরেক ধরনের নিউমেরিক্যালগুলো আসে, বলেছে যে একটি ইলেকট্রন সমান আধানযুক্ত একটি জলবিন্দু পৃথিবীর তড়িৎ ক্ষেত্রে ঠিক সাম্য অবস্থায় ঝুলছে। তাহলে তড়িৎ ক্ষেত্রের মান সামথিং কিছু বলে দিয়েছে, জলবিন্দুর ব্যাসার্ধ, মানে অঙ্কটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, নিউমেরিক্যালটাকে যদি আমি সিম্পলিফাই করি, তাহলে আমি একটা কথা বলতে পারি, তোকে অঙ্কটা বলেছে যে সাপোজ একটা জলবিন্দু সাম্য অবস্থায় ঝুলছে, তাহলে এবং সেখানে কী কাজ, ওপর দিকে একটা তড়িৎ ক্ষেত্র কাজ করছে। ঠিক আছে, এই অঙ্কটা আসে এই ধরনের অঙ্ক। তাহলে তোকে বলেছে এফ সমান, তাহলে ঝোলা শর্তটা কি, এইভাবে এটা ফ্লোটিং করছে, তাহলে এফ সমান কি জানি কিউ, সরি এখানে কী বল কাজ করছে, তার ওয়েটটা কোন দিকে কাজ করছে, ডাউনওয়ার্ড বা নিচের দিকে, ডাব্লিউ ইকুয়াল টু এমজি, আর ওপর দিকে যে ফোর্সটা কাজ করছে সেটা কত, এফ সমান কিউ ইন্টু ই। তাহলে সাম্যাবস্থা শর্ত হচ্ছে যদি এফ সমান কী হবে আমার ডাব্লিউ যদি হয়, তাহলে কিউ ইন্টু ই সমান কি জানি এম ইন্টু জি, কিছু ভ্যালু বলে দেবে, কিউ এর ভ্যালু, ই এর ভ্যালু, সব ভ্যালু বলে দেবে। এখান থেকে বলেছে তুমি রেডিয়াসটা বার করো। আচ্ছা, এটা তো গোলাকৃতি, তাহলে গোলাকৃতি যদি হয় তাহলে ডেনসিটি সমান কি জানি মাস বাই ভলিউম। আচ্ছা, তাহলে রোটা হচ্ছে ঘনত্ব, তাহলে 4/3πr³ ইন্টু এম, তাহলে এখান থেকে লিখতে পারি কিউ ইন্টু ই সমান রো ইন্টু 4/3πr³ ইন্টু জি। প্রত্যেকটা ভ্যালু হয়তো গিভিন দেওয়া থাকবে, সেখান থেকে আমরা আরামসে বার করে নিতে পারবো, আর এই ভ্যালুটা কি, তাহলে সেটা আমরা বার করে নিতে পারবো। এই হচ্ছে মোটামুটি ঘটনা। আচ্ছা, এবার আমাদের যে জায়গায় যাব সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু।
আগের বছর 2019 তড়িৎ দ্বিমেরু থেকে দু একটা কোশ্চেন এসেছিল ওই টর্কের উপর। এখান থেকে দুটো থিওরি আছে, সেই দুটো থিওরি আমাদের একটু পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট থিওরি। সেটা হলো গিয়ে আমাদের যদি তড়িৎ দ্বিমেরু, মনে কর এটা যদি প্লাস কিউ হয়, এটা যদি মাইনাস কিউ হয়, তাহলে অক্ষের উপর কোনো বিন্দুতে, এই দুটো থিওরি, অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত? আমরা জানি এখানে তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান থাকবে ই ইকুয়াল টু, যেটা থাকবে 2p/4πε ইন্টু আর কিউব। এটা আমরা এই প্রমাণটা কিন্তু আমাদের করতেই হবে। এছাড়া আরেকটা যেটা আছে সেটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, মানে পারপেন্ডিকুলার বাইসেক্টরে, লম্ব সমদ্বিখণ্ডক বা পারপেন্ডিকুলার বাইসেক্টরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত, তাহলে সেটা আমাদের বার করতে হবে। তাহলে সেইখানে আমাদের যে ভ্যালুটা আসবে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান ই ইকুয়াল টু যেটা আসবে আমাদের p/4πε0 ইন্টু আর কিউব। তাহলে খেয়াল করে দেখ, এইখানে যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান যদি 10 হয়, তাহলে এইখানে তো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত হবে? 5। এটা কিন্তু আমাদের নিউমেরিক্যাল করার সময়ের জন্য লাগবে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা কথা একটু বলা আমার দরকার। সেখানে হলো গিয়ে কথা যে যখন আমি যেটা বলছি অক্ষের উপর নেব, সেখানে দেখবি ই ভেক্টর ও পি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এইটা শর্ট কোশ্চেনে প্রায় আসে, ই ভেক্টর ও পি ভেক্টরের মধ্যবর্তী কোণ হয় আমার 0 ডিগ্রি। কিন্তু যখন লম্ব সমদ্বিখণ্ডকের উপর যখন নেব, তখন কিন্তু ই ভেক্টর ও পি ভেক্টরের মধ্যবর্তী কোণ তখন হবে কিন্তু আমাদের 180 ডিগ্রি। তাহলে এটা কিন্তু আমাদের এমসিকিউর জন্য আমরা চিন্তা করব। ওকে, আচ্ছা, এবার আমি আসবো তড়িৎ ফ্লাক্স। আমাদের তড়িৎ ফ্লাক্সে বা ইলেকট্রিক ফ্লাক্স, বা যেটাকে বাংলায় বলছি আমি তড়িৎ ফ্লাক্স, এই টপিকটা পড়বো। তড়িৎ ফ্লাক্সে আমাদের যেটা আসবে গাউসের থিওরেম বা গসের থিওরেম। তাহলে যে গসের থিওরেমে আগেরবারে আমাদের চলে এসছে, যে আমাদের স্টেটমেন্টে চলে এসছে, বিবৃতিতে চলে এসছে। এবার যেটা এসছে যে আগেরবারে যেটা এসছে দীর্ঘ ঋজু সুষমভাবে আহিত সরু তারে, ঠিক আছে? ওটা যখন প্রতিবারে একটা গসের থিওরেম থেকে নিউমেরিক্যাল থাকে বা থিওরি থাকে, তাহলে সরু তারে যখন এসছে তখন এটা অতটা ইম্পর্টেন্ট আমরা পড়বো না। আমরা পড়বো কি, যেটা ভালো করে পড়বো, অসীম অপরিবাহী সুষমভাবে আহিত সমতল পাতের জন্য। তার জন্য আমাদের কাছে যে ফর্মুলা যেটা আছে, আমরা জানি অসীম অপরিবাহী তারের জন্য আমরা যে নিশ্চয়ই আমরা পড়েছি আমরা, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে যে ভ্যালুটা হয়, ই এর যে ভ্যালুটা, আমি আর থিওরিতে যাচ্ছি না, সিগমা যদি আমাদের তলমাত্রিক ঘনত্ব হয়, তাহলে ই সমান কি জানি, সিগমা/2 এপসাইলন। এইটা কিন্তু আমরা ভালো করে একটু শিখব, ঠিক আছে? এছাড়া আমাদের গোলীয় খোলকের জন্য আছে, গোলীয় খোলকের জন্য, তাহলে এটা হচ্ছে সমতল পাতের জন্য, একটা হচ্ছে সমতল পাত, আর নাম্বার 2 যেটা হচ্ছে গোলীয় খোলকের, গোলীয় খোলক বা স্পেরিক্যাল সেল। এই দুটো কিন্তু আমরা এবারের জন্য খুব ভালো করে কিন্তু করে রাখবো। দেখবো বাইরে একটা কিছু ভ্যালু পাবো, কিন্তু গোলীয় খোলকের ভেতরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কিন্তু আমাদের 0 হয়। তাহলে এই থিওরিটা আমি আর বলছি না, সেটা কিন্তু একটু ভালো করে কিন্তু আমরা দেখে রাখবো। ওকে, আচ্ছা, এবার এইখান থেকে আমাদের গসেস থিওরেম থেকে আগেরবারে যেহেতু থিওরি পড়ে গেছে, তাই কিন্তু নিউমেরিক্যাল পড়ার সম্ভাবনা কিন্তু প্রচুর। আচ্ছা, আমাদের কাছে গসেস থিওরেমের ফর্মুলা কি, ফাই সমান কি জানি আমরা, ক্লোজ ইন্টিগ্রেশন কি জানি, ই ডট ডিএস ইকুয়াল টু কি জানি, Q/ε0। তোকে বলা হলো, আচ্ছা তুমি একটা কথা বলো যে শূন্য স্থানে 1 কুলম্ব ধনাত্মক আধান থেকে কত সংখ্যক বলরেখা নির্গত হয়। তাহলে আমরা ফ্লাস্কের সংজ্ঞা থেকে আমরা কি জানি, ফ্লাস্কের সংজ্ঞা থেকে জানি তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে, ভুল বললাম, কোনো তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যাকে আমরা জানি তড়িৎ ফ্লাক্স বলা হয়, যার মানটা জানি আমরা ফাই সমান কি জানি আমরা, ই ডট এ, এটা আমরা জানি। এবার কোশ্চেনে যেটা বলেছে যে 1 কুলম্ব ধনাত্মক আধান থেকে কত সংখ্যক বলরেখা নির্গত হয়। তাহলে আমরা যদি তার থিওরিটা যদি ভালো করে জানি, তাহলে ফাই সমান কত সংখ্যক জানি, ফাই সমান কি লিখতে পারি, Q/ε0। কিউ এর মান কত বলেছে, 1 কুলম্ব, তাহলে 1/ε0, 1/ε0 এর মানটা আমরা জানি 8.85 ইন্টু 10⁻12, 8.85 ইন্টু 10⁻12। এটাকে ক্যালকুলেট করে কার মান পেয়ে যাবো, তাহলে আমরা ফাইয়ের মান কিন্তু আমরা পেয়ে যাবো। ওকে, আমরা এই জায়গাটা একটু ভালো করে দেখবো। এবার যেটা হচ্ছে গসেস থিওরেমের যে ডাইরেক্ট যেটা, যে আমাদের নিউমেরিক্যাল গসেস থিওরেম থেকে খুবই ইম্পর্টেন্ট, আমি যে নিউমেরিক্যালটা কথা বলছি এটা ভালো করে দেখবি, যেটাকে বলছি আমি ভিভিআই। তোকে বলে দেওয়া হলো যে একটা তড়িৎ ক্ষেত্র আছে, এই নিউমেরিক্যালটা ভালো করে দেখবি, এবারে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 2y + 3j
সাপোজ বলে দিল এটা নিউটন পার কুলম। ওকে, এবার এটা বলেছে যে একটা বর্গাকার পাথ বা একটা স্কোয়ার পাথ যেটা বলছে 0.5 মিটার। ওকে, সেটা ওয়াইজের বর্গাকার পাথ আছে। এবার বলেছে ওয়াইজের তলের মধ্যে দিয়ে এবং এক্স ওয়াই তলের সমান্তরাল ধরলে তার মধ্যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে, তাহলে সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমাদের ফ্লাক্সটা বার করার জন্য প্রথমে আমাদের বার করতে বলেছে, সেটা কোন তলে বলেছে আমাদের, আমি দেখে নিই একবার। বলেছে আমাদের ওয়াইজের তলে। ঠিক আছে, তাহলে ওয়াইজের তলে যদি হয় তাহলে আমরা ফ্লাক্স সমান কী ফর্মে জানি, ই ডট এ। ঠিক আছে, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, আমি লিখে দিলাম। সেটা কত বলেছি, 2i প্লাস 3j। আচ্ছা, ক্ষেত্রফল কত, তার বাহু বা তার যদি সাইড যদি 0.5 হয় তাহলে এরিয়াটা কত হবে, 0.5 ইন্টু 0.5, তাহলে কত হবে 0.25। তাহলে এটা কত হলো 0.25। ওকে, এবার কথা হচ্ছে এটা কোন তল দিয়েছি, ওয়াই আর জেড তল। তাহলে আমরা জানি যে ক্ষেত্র ভেক্টর যে তল তৈরি করে তার সঙ্গে লম্ব বরাবর। তাহলে এখানে এইভাবে মনে রাখবো, এখানে কোনটা নেই আমার, ওয়াই জেড, এক্সটা মিসিং। তাহলে এইভাবে মনে রাখবো। তাহলে এই রুটটা কোন দিকে হবে, আমার এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি জানি আমরা, আই। এবার আমরা জানি ডট প্রোডাক্ট করবো আমরা, তাহলে আই ডট আই কত জানি আমরা, 1। তাহলে আমরা যদি এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 0.5 ইউনিট। ইউনিটটা আমি আর লিখছি না, যেটা হচ্ছে লিখতে পারি আমরা নিউটন মিটার স্কয়ার কুলম ইউনিভার্সে লিখতে পারি, অত বড় আর লিখছি না। নাম্বার 2, তোকে যদি বলা হয় যে এই তলটা হচ্ছে যে আমাদের বলেছে এক্স ওয়াই তল। আচ্ছা, যদি আমাদের এক্স ওয়াই তল হয় তাহলে সেম ফর্মুলা। তাহলে কোন তলে বলেছে, এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াইয়ের মধ্যে মিসিংটা কোনটা, যে তল তৈরি করে তার সঙ্গে লম্ব এক্স ওয়াই, মিসিং কোনটা, আই জেড কে। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে আই ডট আই কত জানি 0, জে ডট জে কত জানি 0, এই আই ডট আই কত 1, জে ডট জে 1 আর কে ডট কে 1। তাহলে এখানে দেখ আই ডট কে কত হবে 0, জে ডট কে হবে 0। তাহলে আলটিমেটলি এর ইউনিটটা কত, মানে ভ্যালুটা কত দাঁড়াবে, তাহলে আমাদের 0। তাহলে এই প্রবলেমটা কিন্তু আমরা একটু ভালো করে কিন্তু আমরা শিখব। ওকে, আচ্ছা, এবার এখান থেকে আমাদের যেটা করতে হয়, যেটা বলেছে, এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট যে কোশ্চেন, এটাও বইতে পাবি। কোশ্চেনটা সম্বন্ধে আমি একটু বলছি। বলেছে যে তুমি একটা কাজ করো, যে একটা দুটো ক্যাপিটাল কিউ আধান আছে, তাহলে এই দুটো যদি ক্যাপিটাল যদি কিউ আধান যদি থাকে তাহলে এদের মধ্যবিন্দুতে স্মল কিউ আধান একটা আছে, মানে মিডিলে একটা স্মল কিউ আধান আছে। তাহলে বলেছে কিউ এর কোন মানের জন্য সমগ্র ব্যবস্থাটি সাম্য অবস্থায় থাকবে। তাহলে সাম্য অবস্থায় থাকার শর্ত, তোরা দেখবি থিওরিতে এটা অনেক স্টাডি করেছেন বা আমরা করেছি, দেখবি অ্যান্সার আসবে স্মল কিউ ইকুয়াল টু কিউ বাই 4। এটা কিন্তু নিউমেরিক্যালের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এটা ভালো করে দেখবে একটু সবাই। ওকে, আচ্ছা, এখান থেকে আরো কিছু কোশ্চেন হয়। গাউসীয় উপপাদ্যের তাৎপর্য কি, আর গাউসীয় উপপাদ্য তড়িৎ ক্ষেত্র ছাড়া অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, আমরা জানি সেটা চৌম্বক ক্ষেত্র ও অভিকর্ষের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। ওকে, বা এখান থেকে প্রশ্ন আসতে পারে গাউসীয় তল কি, তাহলে সেগুলো একটু ভালো করে দেখবো আমরা। এবার আমরা যেটা চলে যাব সেটাকে বলছি আমরা তড়িৎ বিভব। ওকে, তাহলে সেই তড়িৎ বিভবে আমরা প্রথমেই যেটা আসবো, খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমরা তড়িৎ বিভবের এক্সপ্রেশনটা ভালো করে শিখবো। এক্সপ্রেশন আমরা জানি ভি ইকুয়াল টু কি জানি, 1/4 এপসাইলন কি জানি আমরা, কিউ বাই আর। এটা আমরা ভালো করে জানি। এবার এইখান থেকে আমরা মেনলি যেটা পড়বো, সেটা হচ্ছে কি আমাদের সেটা হলো গিয়ে সমবিভব তল, বা যেটাকে বলছি আমরা ইকুইপোটেনশিয়াল সারফেস, বা যেটাকে বলছি আমরা সমবিভব তল। এই টপিকটা খুব ভালো করে পড়বো আমরা। তাহলে সমবিভব তলের প্রথম যে বৈশিষ্ট্য আমরা জানি, যে সমবিভব তলের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে তড়িৎ আধানকে নিয়ে যেতে হলে কৃতকার্যের মান কত হয়, 0 হয়। তাহলে এই থিওরিটা ভালো করে পড়বো। আর নাম্বার 2 থিওরি, যেটা আমরা খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট তোদের এবারে, সেটা হচ্ছে তড়িৎ বলরেখাগুলো সমবিভব তলকে 90 ডিগ্রি কোণে ছেদ করে। তাহলে এই থিওরিটা কিন্তু আমরা এখানে ভালো করে কিন্তু আমরা পড়ব। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা যেটা আসবো, থিওরিটা তো হলো তো এটা মোটামুটি। এবার এখান থেকে যেটা আসবো, যেটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল কী ধরনের আসে। এইখান থেকে যে নিউমেরিক্যাল যেগুলো আসে সেটা হলো গিয়ে আমাদের সব মিক্সড আসে। মিক্সড বলতে আমরা যেটা তড়িৎ ক্ষেত্র বলে দেবে এবং বিভব বলে দেবে, দুটোর মধ্যে সম্পর্ক থেকে আমাদের নিউমেরিক্যালগুলো করতে হবে। ওকে,
তার আগে আমাদের ফর্মুলা জানি যে ই ইকুয়াল টু, এদের মধ্যে সম্পর্ক এটা দেখবি যে থিওরিতে পাচ্ছিস, ই ইকুয়াল টু কি জানি আমরা মাইনাস ডি বাই ডিএক্স। তাহলে এই ফর্মুলা থেকে সবকটা কিন্তু আমাদের সম্পর্কগুলো করতে হবে। যেমন মনে কর তোকে বলে দেওয়া হলো যে ভি ইকুয়াল টু, সাপোজ বলে দেওয়া হলো 2x² প্লাস, এই নিউমেরিক্যালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, 2x² প্লাস 3y³ মাইনাস 5z²। তাই বলেছে এটা হচ্ছে একটা পোটেনশিয়ালের মান। তাহলে আমাকে বলেছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান তুমি বার করো, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কোন পয়েন্টে বার করতে বলেছে আমার 2, 4, 5। কোন পয়েন্টে বার করতে বলেছে 2, 4, 5, এই পয়েন্টে আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করে দেখ যে পোটেনশিয়ালে কী কী কোঅর্ডিনেট আছে, একটা এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। তাহলে অবশ্যই তড়িৎ ক্ষেত্র কী থাকবে, এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট এবং জেড কোঅর্ডিনেট তিনটেই আমার থাকবে। তাহলে প্রথমে আমি কি লিখতে পারি এইভাবে, ই ইকুয়াল টু ই এক্স আই, এইভাবে লিখতে পারি আমরা। আমি তিনটে কম্পোনেন্টে ভেঙে দিলাম। ওকে, আবার আমরা এইখান থেকে ফর্মুলা থেকে লিখতে পারি যে মাইনাস ডিভি বাই ডিএক্স আই ক্যাপ, তারপর আমরা লিখতে পারি প্লাস মাইনাস ডিভি বাই ডিওয়াই জে ক্যাপ, তারপর আমরা লিখতে পারি প্লাস মাইনাস ডিভি বাই ডিজেড কে ক্যাপ। ওকে, এবার আমরা করব কি, এই যে ভি ইকুয়াল টু যেটা পাচ্ছি আমরা 2x² প্লাস 3y³ মাইনাস 5z², এবার প্রত্যেকটাকে আমি করব কি এইভাবে লিখবো, ডিভি বাই ডিএক্সটা বার করবো। ঠিক আছে, ডিভি বাই ডিএক্স বার করলে এটা কত আসবে, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত আসবে 4x। আমি যদি ডিভি বাই ডিওয়াই যদি করি তখন কত আসবে আমার 9y²। আর যদি আমি ডিভি বাই ডিজেড যদি করি তখন আমার এটা আসবে আমাদের মাইনাস 10z। ঠিক আছে, আমি করলাম। এবার করবো কি, এই যে ভ্যালুগুলো যেগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা উপরোক্ত সমীকরণে পুট করে দেবো। তারা এটা কোন কোন পয়েন্ট বলেছে 2, 4, 5। তাহলে 2, 4, 5 যদি হয় তাহলে আমি এইখানে যদি ভ্যালুগুলো যদি লিখি তাহলে 4 × 2 মানে কত পাচ্ছি 8। আচ্ছা, তারপর ডিভি বাই ডিওয়াই তাহলে কত পাচ্ছি 9 × 4 এর হোল স্কোয়ার, তাহলে কত পাচ্ছি এটা আমি 4, 4, 16, 144। আর এটা কত পাচ্ছি আমি মাইনাস 10 × 5 মানে কত পাচ্ছি আমি -50। এইভাবে আমরা পাচ্ছি। এবার তাহলে এই যদি ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, আমি এটাকে একটু মুছে দিচ্ছি এটা, তাহলে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই উপরোক্ত সমীকরণে তাহলে আমরা যেটা পাবো, তাহলে ই এর মান যেটা পাবো ওই ভ্যালুগুলো উপরোক্ত সমীকরণে বসিয়ে দিই, -8i, তারপর পাবো -144j, মাইনাস আছে আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে এটা কত হবে তাহলে 50k। তাহলে এখানে মড অফ ই যদি বার করি আমরা আমাদের তড়িৎ ক্ষেত্র, তাহলে উল্টো ভাগ কি জানি x² প্লাস y² প্লাস z², এই ফর্মটা যদি আমরা ইউজ করি তাহলে এখানে কত লিখবো, তাহলে -8 এর হোল স্কোয়ার প্লাস -144 এর হোল স্কোয়ার প্লাস 30 হোল স্কোয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে আসলে দেখবি সম্ভবত 152.64 এরকম টাইপের ইউনিট। তাহলে এই ধরনের যে প্রবলেম তড়িৎ ক্ষেত্র এবং বিভব এদের মধ্যে যে সম্পর্ক, তাহলে সেটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, এবারে আমাদের কিন্তু করতেই হবে। ওকে, আচ্ছা, এবার আমাদের যে কোশ্চেন যেটা হয় একটু আর দুটো থিওরি সম্বন্ধে একটু আলোকপাত করি আমি। বলেছে যে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য শূন্য হলে ওই বিন্দুতে তড়িৎ বিভব কি শূন্য হবে। বলেছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি ক্যাপিটাল এর যদি একটা ভ্যালু থাকে, সাপোজ একটা ভ্যালু থাকলো, তাহলে সেখানে কি বিভব শূন্য হবে। প্রত্যেকটা বইতে এই কোশ্চেনটা আছে, একটু করে যাবে। বা উল্টো ক্ষেত্রে কখনো যদি বিভবের যদি কোনো ভ্যালু থাকে তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কি শূন্য হবে। প্রত্যেকটা বইতে এই থিওরিটিতে এটা আছে, সেটা নিয়ে আমি আর ডিসকাস করছি না, সবাই কিন্তু এটা ভালো করে এই থিওরিটা কিন্তু ভালো করে দেখবে। ওকে, এবার আরেকটা যে থিওরি হয় খুব ইম্পর্টেন্ট একটা থিওরি, যেটা বলেছে একটি আয়ত গোলাকার ফাঁপা পরিবাহীর ভেতর ও বাইরে তড়িৎ বিভব ও তড়িৎ প্রাবল্য দূরত্বের সময় কীভাবে পরিবর্তিত হয়, তাহলে সেইটা আমরা দেখব। আমরা জানি যে আমরা গাউসের উপপাদ্য থেকে দেখেছি যে গোলীয় যদি একটা আমি গোলাকার ফাঁপা পরিবাহী নিই তার ভেতরে কিন্তু কোনো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য থাকে না, তখন তাহলে তার আর এই ক্ষেত্রে যে গ্রাফটা হবে এটা জাস্ট লাইক দ্যাট বইতে আছে, তো দেখে নিবি। আমি জাস্ট নোটেশনটা দিচ্ছি, এটা হচ্ছে আর।
যেহেতু ভেতরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা নেই, তাই জন্য তার বিভবটা কী হবে, ধ্রুবক। তখন তাহলে গ্রাফের নেচারটা কী হবে, এই যে এটা যে ভেতরের অংশটা, এটা কী হবে, এইটা জাস্ট লাইক দ্যাট, এটা হচ্ছে বিভবের জন্য, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের জন্য। আরও অনেক কিছু লিখতে হবে, সেটা কিন্তু তোর একটু বই থেকে দেখে নিবি, ঠিক আছে। আচ্ছা, আর তড়িৎ দ্বিমেরু যেহেতু কিছু এসছে বা টর্কের উপর যখন আগেরবার এসছে, জাস্ট হালকা করে একটু দেখে যাবি। এবার আমি যে চ্যাপ্টারটার সম্বন্ধে একটু আলোচনা করব, যেটাকে বলছি আমি ধারক ও ধারকত্ব বা ক্যাপাসিটার এবং ক্যাপাসিটেন্স। তাহলে সেই ক্যাপাসিটার ক্যাপাসিটেন্সের মেন যে ফান্ডা যেটা আছে, তাহলে সেই মেন ফান্ডাটা আমরা যেটা জানি, যে আমরা জানি এখান থেকে যে ফর্মুলা জানি সি ইকুয়াল টু আর, আমি সিজিএসে করি বা যদি এসআইতে করি সি ইকুয়াল টু 4πε0। তাহলে এটাকে বলছি, এই চ্যাপ্টারটা বলছি লাস্ট চ্যাপ্টার, যেটাকে বলছি ধারক ধারকত্ব। তাহলে এইটা একটু ভালো করে দেখে যাবো। তাহলে এখান থেকে কী কী পড়বো আমরা, এখান থেকে প্রথমে পড়বো যে কিউ ইকুয়াল টু সিভি, এই ফর্মটা আমরা জানি। সেখান থেকে আমরা সি এর যে ভ্যালু, সি এর যে এসআই যে একক আমরা কি জানি ফ্যারাড, সেটা একটু ভালো করে দেখবো। এবং এখান থেকে যেটা দেখবো, যেটা হচ্ছে আয়িত পরিবাহ স্থিতিশক্তির যে ফর্মুলা, তাহলে এনার্জির যে ফর্মুলা, যেটাকে বলছি আমরা হাফ সিভি স্কোয়ার, তাহলে সেটা কিন্তু আমরা একটু ভালো করে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা দেখবো। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সমান্তরাল পাতধারক। তাহলে যদি আমরা এইভাবে যদি একটা সমান্তরাল যদি পাতধারক হয়, তাহলে এখান থেকে সি এর যে মানটা আমরা যেটা পেয়েছিলাম, যে কে ইন্টু আমরা থিওরি পড়েছি এপসাইলন আলফা বাই ডি, এটা একটু ভালো করে দেখবো। বা মিশ্র ধারকের জন্য, আমাদের মিশ্র ধারকের জন্য যে কনসেপ্টটা আছে, তাহলে সেই মিশ্র ধারকের জন্য আমরা যেটা পড়েছিলাম বা এটাকে লিখেছিলাম এপসাইলন আলফা ডি মাইনাস টি K1 প্লাস টি বাই K2। তাহলে এটা একটু ভালো করে দেখবো। এবার কথা হচ্ছে যে এখান থেকে আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে ধারক ও তার মূলনীতি। ওকে, এখান থেকে নিউমেরিক্যাল যেটা আছে, খুব ভালো ভালো নিউমেরিক্যালগুলো আছে। প্রথম কথা হচ্ছে আমাদের যেটা প্রথম, আমি 4টে কি 5টা নিউমেরিক্যাল বলবো, খুব ভালো, এগুলো দেখতেই হবে। সেটা বলে যে পৃথিবীর ব্যাসার্ধ যদি আমার 6400 কিলোমিটার হয়, তবে তাহলে তার ধারকত্বটা বার করো। তাহলে সি ইকুয়াল টু 4πε0 ইন্টু আর, আর এর মান কত জানি 6400 কিলোমিটার, ওটাকে আমরা মিটারে বসিয়ে আমরা ক্যালকুলেশনগুলো করে নেবো। তাহলে এই প্রবলেমটা কিন্তু আমরা একটু ভালো করে দেখব, ঠিক আছে। এবার যেটা হলো গিয়ে, যেটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এবার খুব ইম্পর্টেন্ট থিওরি, তাহলে সেটা হচ্ছে দুটো অঙ্ক বলবো, একটু ভালো করে, এক সেকেন্ড একটু ওয়েট করো। হ্যাঁ, যেটা বলছিলাম যে দুটো ফর্মুলা আমরা একটু ভালো করে একটু দেখব, বা দুটো অঙ্ক। প্রথম যে অঙ্কটা আমি বলছি, এবারে এইচএসের জন্য খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা আমরা দেখব। সেটা হচ্ছে তোকে বলে দেওয়া হয়েছে দুটি সমান তড়িতায়িত সমান আয়তনের সাবানে বুদবুদ একসঙ্গে মিশে ওদের মোট আয়তনের সমান একটি বড় বুদবুদে পরিণত হলো। বুদবুদ দুটি প্রত্যেকটার বিভব ভি হলে সংযুক্ত বড় বুদবুদের বিভব কত হবে। তার মানে তোর কোশ্চেন যেটা বলেছে, দুটো বুদবুদ আছে বা বাবেল আছে, প্রত্যেকটা পোটেনশিয়াল বা বিভব কত বলেছে ভি, এটা মিলিয়ে মিশে যদি একটা বড় যদি একটা যদি তৈরি হয়, তখন তাহলে এর পোটেনশিয়ালটা কত হবে বা বিভবটা কত হবে, তাহলে সেটা বার করতে হবে। তাহলে আমি যদি প্রত্যেকটা রেডিয়াস যদি এটা ধরলাম স্মল আর, এটা কত ধরলাম স্মল আর এইটা কি ধরলাম আমি ক্যাপিটাল, যে বড় যে বুদবুদটা তৈরি হয়েছে সেটা কত হয়েছে ক্যাপিটাল আর। আচ্ছা, দুটো যখন মিশে যদি একটা যখন বড় হয়েছে, তাদের যদি কী থাকবে, আয়তনটা সমান থাকবে। এইটা যদি 1 সিসি হয়, এইটা যদি 1 সিসি হয়, তাহলে এটা কত হবে, তাহলে 2 সিসি। তাহলে তাহলে ভলিউমটা সেম, তাহলে লিখতে পারি আমি প্রাথমিক আয়তন ইকুয়াল টু অন্তিম আয়তন, এইভাবে লিখতে পারি আমরা। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে এইটা কত লিখতে পারি আমরা, স্ফেরিক্যাল বা গোলাকৃতি, এটা কত জানি 4/3πr³। তাহলে এটা কত লিখতে, দুটো আছে এখানে, কটা আছে, দুটো আছে, 8টাও দিতে পারে, আমি দুটো হিসেবেই ধরছি, 4/3 তাহলে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে দেখ আর এর যে মান, এই যে ক্যাপিটাল আর এর মানটা আমি পাবো 2⁻1/3 ইন্টু স্মল আর, আমরা এই ভ্যালুটা আমরা পাচ্ছি। ওকে, এবার আমরা বলেছি যে বড় বুদবুদের বিভবটা কত হবে। তাহলে আমরা এই যে ভি, এই ভি এর ফর্মটা আমি যদি সিজে, আর প্রত্যেকটার মধ্যে আমি আধান ধরে নিলাম, যত আছে সে ধরে দিলাম ক্যাপিটাল কিউ আধান আছে। তাহলে ভি সমান কি লিখতে পারি, কিউ বাই স্মল আর, এটা তো আমরা লিখতেই পারি। ওকে, তাহলে কিউ এর ভ্যালু কত হলো, ভি ইন্টু আর।
তাহলে বড় বুদবুদের মধ্যে যে বিভবটা ভি ড্যাশ ধরলাম, তাহলে সেটা সমান কি লিখতে পারি, মোট আধান। মোট আধান এখানে কত কিউ, এখানে কত কিউ, তাহলে টোটাল কত থাকবে, তাহলে আমার 2Q বাই ব্যাসার্ধ, বা এটাকে কি লিখতে পারি আমরা, ব্যাসার্ধ। তাহলে এটা কি লিখতে পারি, 2Q বাই ক্যাপিটাল আর, এইভাবে লিখতে পারি। তাহলে এই দিকে দেখ, কিউ এর মান কত পেয়েছি, ভি ইন্টু আর, আর ক্যাপিটাল আর এর মান কত পেয়েছি, 2⁻1/3 ইন্টু স্মল আর। তাহলে এবার যদি আমি ক্যালকুলেশন করে নিই, স্মল আর ক্যান্সেল, তাহলে এই ভ্যালুটা চলে আসবে 2⁻2/3 ইন্টু স্মল ভি, এই ক্যাপিটাল ভি। তাহলে এই হচ্ছে আমাদের এই অঙ্কটা আসতেই পারে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট একটা যেটা করতে হবে। এবার এটাকে আরেকটু ওয়ান স্টেপ ফরওয়ার্ড হবো, মানে এটাকে যদি আরেকটু যদি আমরা অন্যভাবে যদি বলি, তোকে এই অঙ্কটা এইভাবে দিতে পারে, বলেছে যে 1 মাইক্রোফ্যারাড আছে, কত আছে আমাদের, 1 মাইক্রোফ্যারাড আছে। তাহলে এই 1 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি গোলাকার তরল বিন্দু ভেঙে একই ব্যাসার্ধের 8টি তরল বিন্দুতে পরিণত হলো। ঠিক আছে, একই ব্যাসার্ধে 8টি তরল বিন্দুতে পরিণত করা হলো। তাহলে প্রতিটি ছোট তরল বিন্দু ধারকত্ব কত, তাহলে এখানে কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তাহলে এটা কোথা থেকে পেয়েছি আমরা, যখন এই একটা বড় তরল বিন্দু এই ভেঙেছে। তাহলে আমাদের কী কী দেওয়া আছে, এটা ধারকত্ব কত দেওয়া আছে, 1 মাইক্রোফ্যারাড দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নেই। আর বলেছে যে তাহলে এই প্রত্যেকটা ধারকত্ব কত, তাহলে সেটা আমাকে বার করতে হবে। তাহলে সে আবার সে একই কথা, এটার ব্যাসার্ধ কত ধরলাম, ক্যাপিটাল আর, আর এটার ব্যাসার্ধ কত ধরলাম, স্মল আর। তাহলে কি লিখতে পারি, 4/3 প্রাথমিক আয়তন সমান অন্তিম আয়তন। এখানে কটা আছে, 8টা আছে, 4/3 পাই স্মল আর কিউব। তাহলে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে দেখবো 4/3 পাই যাবে, 8-এর কত থাকবে, কিউব মানে কত, 2 থাকবে, কিউব রুট করবো। তাহলে আমরা এখান থেকে যে ক্যালকুলেশন করলে যেটা পাবো, আর ইকুয়াল টু কত পাবো, 2R। তাহলে স্মল আর এর মান কত পাবো, R/2। ওকে, আবার আমরা জানি যে প্রতিটি ছোট তরল বিন্দু ধারকত্ব তার ব্যাসার্ধের সমান। তাহলে আমরা এটাকে লিখতে পারি C/SI লিখছি 4πε0 ইন্টু স্মল আর। তাহলে এটাকে লিখতে পারি 1/4πε ক্যাপিটাল R/2, আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, তাহলে এই যে 4πε ইন্টু আর, সেটা আমি কী পেলাম, এই যে 4πε ইন্টু আর, সেটা কী পেলাম, সেটা হচ্ছে বড় যেটা পাচ্ছি তার ধারকত্ব অলরেডি বলে দিয়েছি কত, আমার 1 মাইক্রোফ্যারাড। তাহলে 1 মাইক্রোফ্যারাড যদি পাই, তাহলে এটা কত, 1 মাইক্রোফ্যারাড বাই 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাবো, তাহলে আমি 0.5 মাইক্রোফ্যারাড। তাহলে এই ধরনের অঙ্ক, একটা বিভবের অঙ্ক, একটা হচ্ছে তোর কী বলে ধারকত্বের অঙ্ক, তাহলে খুবই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এবার আমি যে কথাটা বলতে চাইছি সেটা হলো গিয়ে যে এখান থেকে থিওরি যেটা আসে, থিওরি বলতে যেটা বোঝায় যে কোনো পরিবাহী ধারকত্ব 1 ফ্যারাড বলতে কি বোঝো, এই থিওরিটা করবি। বা জলের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে সমান কত, 80, এটা বলতে কি বোঝায় সেটা তোরা বই দেখেই পাবি, আমি যতটা সময় বলার চেষ্টা করছি। বা এখানে কোশ্চেন আসতে পারে, জলের পরাবৈদ্যুতিক ধ্রুবক খুব উচ্চ, তবু কেন জলকে ধারকের পরাবৈদ্যুতিক হিসাবে ব্যবহার করা হয় না। তাহলে সেই কোশ্চেনটা কিন্তু আমরা ভালো করে করবো। আচ্ছা, আরেকটা যেটা আসে সেটা হচ্ছে যে যদি, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যদি একটি সাবানের বুদবুদকে তৈলায়িত করি তবে এর আকারে কি পরিবর্তন হয় এবং তার বিভবের কি পরিবর্তন হবে সেটা আমরা দেখব। ঠিক আছে, তা যদি তাহলে এই কোশ্চেনটা দেখবি যে তার বিভবটা কিন্তু আমাদের হ্রাস পাবে। কেন হ্রাস পাবে, যে আমরা জানি যে ভি সমান আমরা জানি Q/C, এই ফর্মটা আমরা জানি। তাহলে যদি আমি তাকে তড়িদাহিত যদি করি, ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে যে উপরিতলের আধানগুলো পরস্পরকে বিকর্ষণ করে দেয়, তখন তাহলে হচ্ছে আমরা যদি এসআইতে করি, CR এর মান কত সমান ইএসইউতে যদি করি, তাহলে আর এর মান যেটা হচ্ছে বিকর্ষণের জন্য আর এর মান বেড়ে যায়। এই আর এর মান কেন বাড়ছে, আধানগুলো পরস্পরকে বিকর্ষণ করছে বলে, তখন তাহলে ভি এর মান কী হবে, কমে যায়। তাহলে এই ধরনের যে থিওরিগুলো সেগুলো একটু ভালো করে দেখবো আমরা। ওকে, আরেকটা খুব ইম্পর্টেন্ট ভিভিআই একটা থিওরি বলছি, সেটাই একটু সবাই একটু মাথায় একটু চিন্তা করে দেখবি। সেটা বলেছে ব্যাটারির সাহায্যে একটি ধারককে চার্জ করে ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করা হলো। তাহলে প্লেট দুটির মধ্যে একটি পরাবৈদ্যুতিক স্ল্যাব প্রবেশ করালে ধারকের আধান, ধারকত্ব, বিভব প্রভেদ এবং সঞ্চিত শক্তির কি পরিবর্তন হবে। এটা যে কোনো বইতে আছে, একটু দেখে নিবি। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে প্রথম কথা, আধানে কোনো পরিবর্তন হবে না। নাম্বার 2, ধারকত্ব আমাদের কে গুণ বৃদ্ধি পাবে, যেহেতু ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আছে ওই কী বলে পরাবৈদ্যুতিক স্ল্যাবের হচ্ছে কে।
আর বিভব প্রভেদ দেখবো হ্রাস পাবে এবং সঞ্চিত শক্তির পরিমাণ কিন্তু কমে যাবে। এই থিওরিটা কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা দেখব। তাহলে মোটামুটি আমাদের ধারকত্ব 8 নম্বরের জন্য মোটামুটি আমরা বললাম, ঠিক আছে। এবার আমরা যে চ্যাপ্টারে চলে যাব সেটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি। তাহলে কারেন্ট ইলেকট্রিসিটি যে চ্যাপ্টার, যেটাকে বলছি আমরা তড়িৎ প্রবাহ, তাহলে যেটাকে বলছি আমি তড়িৎ প্রবাহ, তাহলে এইখান থেকে তাহলে আমরা কী কী জিনিসগুলো একটু পড়ব। তাহলে প্রথমে আমরা কথা বলি যে ওহমের সূত্র সেটা আছে এবং কালার কোড আছে, কিন্তু কালার কোডটা কিন্তু আমাদের সম্ভবত আমাদের আগের বারে চলে এসছে। এক সেকেন্ড একটু দেখে নিই একবার। হ্যাঁ, একদম 2019-এর প্রথমেই যে কোশ্চেনটা যেটা হচ্ছে কালার কোড থেকে চলে এসছে এবং তড়িৎ কেসরও একটা কিন্তু অঙ্ক কিন্তু আমাদের চলে এসছে, ঠিক আছে। তবুও আমরা একটু দেখে যাবো কালার কোডটা, ঠিক আছে। এবার আমরা এখান থেকে দেবো সেটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ। আচ্ছা, আমরা জানি ফর্মুলা যাবো তড়িৎ কোষের যে ফর্মুলা থেকে জানি V সমান E মাইনাস I ইন্টু R। তাহলে সেই এই যে আভ্যন্তরীণ রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে, তাহলে সেই জায়গাটা একটু ভালো করে দেখবো। একটা হচ্ছে তার তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক, আভ্যন্তরীণ রোধ তড়িৎদ্বার দুটি মধ্যবর্তী দূরত্বের সমানুপাতিক, তড়িৎদ্বার দুটি ক্ষেত্রফলের সমানুপাতিক, তাহলে সেই জায়গাটা আমরা দেখবো, ওকে। এবং এখান থেকে আমরা দেখবো যে কোষের যে মিশ্র যে সমবায়, আমরা দেখবো যে কোষের যে মিশ্র সমবায় যে ফর্মুলা আছে I সমান আমাদের যেটা আমরা পাচ্ছি যে MNE বাই কোষের মিশ্র সমবায় যে ফর্মুলা, এটা কিন্তু আমরা এস্টাবলিশ করব। এবং যেটা হচ্ছে মিশ্র সমবায় সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়ার যে শর্তটা, সেটা হচ্ছে আভ্যন্তরীণ যে মোট রোধ, তুল্য রোধ আর বাহ্যিক রোধ কী হবে, তাহলে আমার সমান হবে। এবং তার যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে R ইকুয়ালটা আমরা কী পেয়েছিলাম, NR/M। এই থিওরিটা কিন্তু একটু ভালো করে আমরা দেখব, ঠিক আছে। এবার আমরা যেটা থিওরিতে যেটা পড়বো, আমরা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি আমাদের ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রনের যে বিচলন যে বেগ, তাহলে সেটা কিন্তু আমরা ভালো করে একটু দেখব। মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ এই জায়গাটা একটু ভালো করে দেখবো। সেখান থেকে আমরা পেয়েছিলাম যে I সমান পেয়েছিলাম NeA/VD। এই ভিডিটাকে বলি বিচলন বেগ, এনটা কি প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, এটা কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা কি ইলেকট্রনের আধান। তাহলে আমরা এই জায়গাটা একটু ভালো করে কিন্তু আমরা দেখব। এবং সেইখান থেকে আমরা যেটা দেখবো যেটা যে মুক্ত ইলেকট্রনের সচলতা, আমরা ফর্মুলা পেয়েছি VD সমান কি পেয়েছি মিউ ইন্টু V। এই মুক্ত ইলেকট্রনের সচলতা জায়গাটা একটু ভালো করে পড়বো। এবং এখান থেকে ওহমের সূত্র, এখান থেকে আমরা যেটা করবো ওহমের সূত্র এবং মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ এবং ওহমের সূত্রের যে ভেক্টর যে রূপটা, যেটা আমরা জানি যে J সমান আমরা জানি সিগমা ইন্টু E। তাহলে আমরা এই জায়গাটা একটু ভালো করে দেখব আপাতত এই চ্যাপ্টারে, ওকে। তাহলে এই চ্যাপ্টারে কী কী নিউমেরিক্যাল আমরা মোটামুটি, যেহেতু আমাদের কোষের উপর অঙ্ক চলে এসছে, আমরা এখান থেকে তো দেখতে হবে। আমরা যদি আমাদের শান্টের যে অঙ্কগুলো হয়, তাহলে সেই শান্টের যে অঙ্ক, তাহলে প্রথম কথা হচ্ছে শান্ট বা বিকল্প পথ, তাহলে এই শান্টের অঙ্কগুলো কিন্তু আমরা একটু ভালো করে দেখব। বা এখান থেকে একটা অঙ্ক যেটা হয় যে আমাদের মিশ্র সমবায় একটা অঙ্ক হয়, বলেছে সমান তড়িৎচালক বলযুক্ত 12টি কোষকে শ্রেণীতে আবদ্ধ করে একটি বাক্সে রাখা হলো। ওই কোষগুলির কয়েকটি সংযোগ ভুল। এই ব্যাটারিকে শ্রেণী সমবায় একটি অ্যামমিটার ও পূর্বের অনুরূপ আরও দুটি কোষের সঙ্গে যুক্ত করা হলো। ওই কোষ দুটি যখন একই দিকে প্রবাহ পাঠায় তখন অ্যামমিটারের পাঠ হয় 3 অ্যাম্পিয়ার, কিন্তু যখন বিপরীত দিকে পাঠায় তখন তাহলে বলেছে আমার তখন 2 অ্যাম্পিয়ার। তাহলে ব্যাটারিতে বলেছে আমার কটি কোষের সংযুক্তি ভুল ছিল। তাহলে এক্ষেত্রে মিশ্র সমবায়ের যে ফর্মুলা, এটা বইতেও দেখবি আমাদের ফর্মুলা আছে n মাইনাস, যেটা আছে আমাদের n মাইনাস এক্স, সেকেন্ড সরি n মাইনাস, ঠিকই বলেছিলাম, n মাইনাস 2x ইন্টু ই বাই কত আছে আমার r প্লাস nr। তাহলে এই ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা নিউমেরিক্যালটা করতে পারবো। এই নিউমেরিক্যালটা একটু দেখবি, বইতেও দেওয়া আছে, এই নিউমেরিক্যালটা একটু ভালো করে দেখবো, ঠিক আছে। এখান থেকে যদি তড়িৎ কোষ থেকে আগের অঙ্কটা এসছে, তাহলে এখান থেকে আমরা যে থিওরি যেটা করবো, যেটা বলেছে একটি গৌণ কোষের সামর্থ্য 30 অ্যাম্পিয়ার আওয়ার, একটি গৌণ কোষের সামর্থ্য 30 অ্যাম্পিয়ার আওয়ার। তাহলে এটা বলতে তুমি কি বোঝো, তাহলে সেই জায়গাগুলো একটু বুঝবো। বা বইতে দেখবি একটি কোষের তড়িৎচালক বলের অবস্থানটা কোথাও, তাহলে সেটা আমরা দেখব। এবার এখান থেকে যে নিউমেরিক্যাল যেহেতু চলে এসছে, থিওরিগতভাবে যে কোশ্চেনটা যেটা হয়,
বলেছে একই প্রকারে কয়েকটি তড়িৎ কোষ প্রথমে শ্রেণী সমবায় ও পরে সমান্তরাল সমবায় যুক্ত করে ক্যাপিটাল আর রোধ বিশিষ্ট বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠানো হলো। তাহলে কি শর্তে উভয় ক্ষেত্রে সমান প্রবাহমাত্রা পাওয়া যাবে? তাহলে প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রথমে শ্রেণী সমবায়, যে ফর্মুলা জানি এনই বাই, আমরা ফর্মুলা জানি এন ইন্টু আর প্লাস আর, এটা হচ্ছে আমাদের শ্রেণী সমবায় বা সিরিজ কানেকশন। আর দ্বিতীয় ক্ষেত্রে যখন সমান্তরাল বা যেটা বলছি প্যারালালে, তখন যে ফর্মুলা জানি শুধু এন এর মানটা পাল্টে যায়, তখন বলেছি আমরা জানি এটা জানি এন আর প্লাস স্মল আর, মানে এনটা শিফট হয়ে যায়। তাহলে বলেছি কি শর্তে দুটোর মধ্যে কারেন্টটা সমান হবে। তাহলে আমি করতে পারি I1 ইকুয়াল টু কি লিখতে পারি I2, দুটোকে যদি সমান করে দিই, করে দিলে আমি যদি ক্যালকুলেশন করে দেখবো স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, অর্থাৎ ব্যাটারি আভ্যন্তরীণ রোধ আর বাহ্যিক রোধটা কী হবে সমান হলে তবেই তাহলে কি করবো কি আমরা কারেন্টটা সমান পাবো, একবার শ্রেণী সমবায় একবার সমান থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়া আর যে কোশ্চেনটা যেটা আছে আরেকটা যেটা আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও খুব ভিভিআই কোশ্চেন এই 2020-20 জন্য। তোকে বলা হয়েছে যে দুটি কোষ আছে, দুটি কোষে প্রত্যেকটি তড়িৎচালক বল ক্যাপিটাল ই এবং আভ্যন্তরীণ রোধ বলেছে আমার স্মল আর, আভ্যন্তরীণ রোধ বলেছে স্মল R1 ও R2। এদেরকে আমি শ্রেণী সমবায় যুক্ত করলাম বা সিরিজ কানেকশন করলাম, এবং এই সমবায়কে এমন একটি রোধ ক্যাপিটাল আর এর সঙ্গে যুক্ত করা হলো যে প্রথম কোষে প্রাপ্ত দুটির মধ্যে বিভব প্রভেদের মান 0 হয়, তবে ক্যাপিটাল আর এর মানটা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে দুটি কোষ আমার শ্রেণী সমবায় আছে, তাহলে এখান থেকে আই এর মান লিখতে পারি কত আমি 2 ইন্টু ই, এবং বলেছে যে এদের আভ্যন্তরীণ রোধ কত বলেছে R1 R2, এবং শ্রেণী সমবায় একটা যোগ করেছি সেটা কত করছে আমরা ক্যাপিটাল আর। এবং কোশ্চেনে বলেছে প্রথমটার মধ্যে যে বিভব প্রভেদ যেটা আছে সেটা ধরলাম V1 ইকুয়াল টু আমি জানি যে ই মাইনাস আই ইন্টু R1, তাহলে প্রথমটার V1 কত বলেছে আমার 0 বলেছে। ঠিক আছে, তাহলে V1 যদি 0 বলে তাহলে এবার বলেছে তুমি তাহলে এই ক্যাপিটাল আর এর মানটা বার করো। তাহলে আমি 0 বসিয়ে দিয়ে এখানে, তাহলে আমরা অলরেডি আমরা করতে পারি V1 যদি 0 হয় তাহলে ই সমান কি পাচ্ছি আই ইন্টু R1, তাহলে অলরেডি আমরা আই এর মান জানি এই যে 2e বাই R1 প্লাস R2 ইন্টু আর, এই ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে দেখবো আমরা আর সমান পাবো R1 মাইনাস R2, এটাও বইতে পাবি, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, তাহলে সেটা কিন্তু আমরা একটু ভালো করে দেখব। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের তড়িৎ প্রবাহ। এবার যেটা আসবে আমাদের কিরচফের অঙ্কগুলো একটু ভালো করে দেখতে হবে। কিরচফের দুটো সূত্র যেটা আছে ভোল্টেজ সূত্র, এবং আমরা যেটা করব যেটা আগের বারে যেটা এসছে আমাদের সম্ভবত, এক সেকেন্ড, আচ্ছা, কিরচফের সূত্রের সাহায্যে হুইস্টন ব্রিজটা যেহেতু চলে এসছে তাই জন্য আমরা করবো কি এবারে মিটার ব্রিজ, এবং যেটা খুব ইম্পর্টেন্ট এবারে খুব ইম্পর্টেন্ট, তোদের এখান থেকে লং কোশ্চেনটা আসতেই পারে, সেটা হচ্ছে পোটেনশিওমিটার। তাহলে সেই পোটেনশিওমিটারের যে দুটো থিওরি আছে, একটা হচ্ছে আমাদের অজ্ঞাত যে রোধ, সেই অজ্ঞাত রোধের যে ফর্মুলা যেটা পেয়েছি আমরা আর ইকুয়াল টু, এটা খুব ইম্পর্টেন্ট, L1 বাই L2 মাইনাস 1 ইন্টু ক্যাপিটাল আর, বইতে আছে বা আমাদের নোট খাতে সবারই আছে। এবং দুটো হচ্ছে অজ্ঞাত তড়িৎ, যে E1 বাই E2 ইকুয়াল টু L1 বাই L2। তার মানে দুটো হচ্ছে, একটা হচ্ছে তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ নির্ণয়, আর একটা হচ্ছে দুটি তড়িৎ কোষের মধ্যে তড়িৎচালক বলের তুলনা। এই দুটো থিওরি, এই দুটোর মধ্যে এবারে কিন্তু আসার সম্ভাবনা যে কোনো একটা, তাই জন্য বলছি এই দুটো কিন্তু ভিভিআই, একটু ভালো করে কিন্তু আমরা দেখব। ওকে, এবং যেটা হচ্ছে আমাদের যেটা থিওরি করতে হবে পোটেনশিওমিটারের সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি বৃদ্ধি, এটা কিন্তু খুব 2017 সালে এসেছিল, আমি একটু বলে দিচ্ছি, যদিও থিওরি, আচ্ছা একটু বলেই দিই, বলে যে পোটেনশিওমিটারের সংবেদনশীলতা বৃদ্ধি করার অর্থ পোটেনশিওমিটারের বিভবের নতিমাত্রা হ্রাস করা, এবং এটি করা সম্ভব নাম্বার 1 পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য বৃদ্ধি করে, এবং যদি পোটেনশিওমিটারের দুই প্রান্তে বিভব স্থির থাকে, এবং নাম্বার 2 যদি পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য যদি নির্দিষ্ট থাকে তবে সংবেদনশীলতা বৃদ্ধি করার জন্য রিওস্ট্যাটের মাধ্যমে প্রবাহমাত্রা কমাতে হবে। এই হচ্ছে কথা। আচ্ছা, এবার হচ্ছে মিটার ব্রিজের তামার তার ব্যবহার না করে ম্যাঙ্গানিন বা আমার জার্মান সেল ব্যবহার করা হয়, কারণ এটাও আমাদের থিওরিতে আসতে পারে। যেমন বলেছিলাম বইতে আছে উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট নিম্ন উষ্ণতা গুণাঙ্ক বায়ুর আর্দ্রতা দ্বারা প্রবাহিত হয় না। তাহলে আমরা কিন্তু এই জায়গাটা কিন্তু একটু এই জায়গাগুলো একটু এইভাবে দেখব, ঠিক আছে। এবং যেহেতু আমাদের থিওরি যেহেতু আছে, তাহলে আমাদের হুইস্টন ব্রিজ থেকে আসতেই পারে আমাদের যে একটি কোষের তড়িৎচালক বল তুলনা করতে হলে পোটেনশিওমিটার কেন ব্যবহার করা হয়।
ভোল্টমিটার কেন ব্যবহার করা হয় না, এটা সম্ভবত 2018-এও এসেছিলো, তবুও আমরা এটা একটু ভালো করে দেখব। বা এছাড়া আমরা আরেকটা থিওরি দেখব, যে আমাদের যদি হুইস্টন ব্রিজে, এটা থিওরিতে আছে, এটা যদি একটা হুইস্টন ব্রিজ হয়, সাপোজ আমি এটা জাস্ট রাফলি ড্রয়িং করছি, তাহলে এইটা কি জানি আমরা, গ্যালভোমিটার, আর এখানে কি থাকে আমার ব্যাটারি। তাহলে এই দুটো স্থান যদি আমরা অদল বদল করি, তখন তাহলে আমাদের কি নিষ্পন্দ বিন্দুর কি পরিবর্তন ঘটবে সেটা আমরা দেখবো। দেখবো যে আমরা নিষ্পন্দ সেমন কোনো পরিবর্তন ঘটবে না। ওকে, আচ্ছা, এর ঠিক পরের চ্যাপ্টারটা, সেখান থেকে অতটা কোশ্চেন আমি এখন 2-3 বছরে দেখিনি, যেটা তড়িৎ শক্তি ও ক্ষমতা। ওই পি সমান চারটে যে ফর্মুলা আছে, যে পি সমান আই ইন্টু ভি, পি সমান হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর, এইগুলো একটু দেখবো। আর এটা আছে আমাদের পি সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর। এই চারটে ফর্মুলা, তিনটে ফর্মুলা থেকে অঙ্কগুলো আসে, কিন্তু সেখান থেকে অতটা কিন্তু আসে না। তবুও আমি 2-3টে একটু সিলেক্টিভলি বলছি। সেটা বলেছে আমাদের যে একই মানে তিনটি রোধকে শ্রেণী সমভাবে যুক্ত করে ওদের দুই প্রান্তে একটি তড়িৎচালক বলের উৎস যোগ করা হলে 100 ওয়াট ক্ষমতা ব্যয়িত হয়। রোধ তিনটেকে যদি আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করি, একই তড়িৎচালক বল ব্যবহার করলে কত ওয়াট ব্যয়িত হবে, তাহলে সেটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে বলেছে একই মানে তিনটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলাম। তাহলে প্রথম কথা যেটা হচ্ছে, প্রতিটা রোধ যদি আর হয়, শ্রেণী সমবায়ে আছে, তাহলে কত তুল্য রোধ কত হবে, 3R হবে। ঠিক আছে, আর তাহলে এটাকে ধরে নিলাম আমি R1। আর যদি আমি এটাকে সমান্তরাল, এটাকে যদি শ্রেণী সমবায়ে লিখছি আমি শ্রেণী বা সিরিজ কানেকশন, আর এটাকে লিখছি আমি প্যারালাল কানেকশন। ঠিক আছে, তাহলে এই R2-র মান এটা কত হবে, তাহলে আমার R/3। আর সবাইকে বলছি হেডফোনটা ইউজ করবে। তাহলে কথা যেটা হচ্ছে, দুটো ক্ষেত্রে আমার বাইরের যে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালটা কিন্তু আমাদের সেম থাকবে। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে পোটেনশিয়াল, যেটা এটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে ক্ষমতা থাকবে, সেটা P1 সমান কি লিখতে পারি আমি, ভি স্কোয়ার বাই R1। আর যদি সমান্তরাল সমবায় যদি লিখি, যদি আমি সমান্তরাল লিখি, তাহলে সেটা লিখবো P2 ইকুয়াল টু আমি লিখতে পারি ভি স্কোয়ার বাই R2। ঠিক আছে, তাহলে শর্তানুসারে আমাদের যেটা বলেছে, যে আমাদের কী বার করতে বলেছে, যে কত ওয়াট সমান্তরাল সময় কত ওয়াট ব্যয়িত হবে। তাহলে এই লিখতে পারি P1 বাই P2 ইকুয়াল টু, উল্টো হয়ে যাবে, তাহলে হবে কত আমাদের R2 বাই R1। প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে, প্রত্যেকটা ভ্যালু P1 এর ভ্যালু দেওয়া আছে কত আমাদের 100। আচ্ছা, আর R1 এর যে ভ্যালুটা দেওয়া আছে, R1 এর ভ্যালু পেয়ে গেছি আমরা 3R, আর R2 যে ভ্যালুটা সেটা কত পেয়েছি আমরা R/3। আর কাটবে, ক্যালকুলেশন করলে আমরা P2 যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের 900 ওয়াট। তাহলে এই ধরনের যে প্রবলেমগুলো, সেটা একটু আমরা ভালো করে দেখে নেবো। আর একটা যে বিওটি আছে, সেই বিওটিটা একটু ভালো করে দেখবো। এবং ফিউজ তারের সঙ্গে তার যে ব্যাসার্ধের, যে কারেন্টের সঙ্গে ব্যাসার্ধের রিলেশনটা, এই রিলেশন থেকে কিন্তু অঙ্ক কিন্তু পড়ে, যে আই স্কোয়ার প্রপোর্শনাল টু কি বলি আমরা, তাহলে R3। ওকে, আচ্ছা, এবার এখান থেকে আরও দুটো অঙ্ক আমি একটু বলছি। সরি, আরও দুটো অঙ্ক আমি একটু বলতে চাইছি। সেটা বলেছে যে 220 ভোল্ট 100 ওয়াট, 220 ভোল্ট কত বলেছে আমাকে, 100 ওয়াট। এই 220 ভোল্ট 100 ওয়াট একটি বৈদ্যুতিক বাতি 100 ওয়াট ক্ষমতার ঊর্ধ্বে ফিউজ হয়ে যায়, তাহলে সর্বাধিক কত ভোল্টেজ সে সহ্য করতে পারবে। তাহলে আমাদের কাছে যে ফর্মুলা আছে, পি ইকুয়াল টু কী আছে আমাদের, ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে লিখতে পারি পি প্রপোর্শনালি কি লিখতে পারি আমি, ভি স্কোয়ার। তাহলে আমাদের বলেছে P1 বাই P2, অঙ্কটা আমি অলরেডি বলে দিয়েছি, ইকুয়াল টু কি লিখতে পারি, V1 স্কোয়ার বাই কি লিখতে পারি, V2 স্কোয়ার। তাহলে আমাকে কি বার করতে বলেছে, V2 স্কোয়ারের মানটা বার করতে বলেছে, V2 এর মানটা। তাহলে V2 এর মানটা কত আসবে আমাদের, V1 ইকুয়াল টু রুট P2 বাই P1। তাহলে এইটা যদি ক্যালকুলেশন যদি করি, তাহলে এটা কত আসবে, 220 রুট 150 বাই 100। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে সাপোজ আমাদের আসবে 269.4 ভোল্ট। তাহলে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। বা এইখান থেকে আমাদের যেটা আসতে পারে, বলেছে এই অঙ্কটা খুব যেটা বলতে চাইছি, সেটা হচ্ছে আমাদের এইচএসের জন্য খুবই ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল একটা। বলেছে 60 ভোল্ট 120 ওয়াট একটি বাতি যাতে 220 ভোল্ট ডিসি লাইনে পূর্ণভাবে জ্বলতে পারে, সেই জন্য বাতির সঙ্গে কোনো মানের একটি রোধ শ্রেণী সমবায়ে রাখা উচিত। তার মানে যেটা বলতে চাইছে, যে এই যদি একটা বাতি যদি হয়, তাহলে এটা কততে জ্বলে, এটা 60 ভোল্ট 120 ওয়াট। 60 ভোল্ট কত বললাম আমি, 120 ওয়াট।
তাহলে কথা হচ্ছে এটাকে যদি ডাইরেক্ট যদি আমি 220 সাথে যদি আমি জয়েন করাই, 220 ভোল্টের সাথে জয়েন করাই, তাহলে এটা কী হবে? এটা 220 ভোল্ট, কিন্তু কাজ করার পারে কত? এটা 60 ভোল্ট, তাহলে জিনিসটা কী হবে? নষ্ট হয়ে যাবে। তাই জন্য করতে হবে একে কিন্তু একটা শ্রেণী সমবায় রোধ দিতে হবে। কেন? যে এইখানে পোটেনশিয়াল ড্রপটা কত হবে? 60 ভোল্ট। তাহলে এই যে রোধ যেটা আছে, তাহলে এখানে কত হবে? 220 মাইনাস 60 ভোল্ট। ঠিক আছে, তাহলে অবশ্যই এটা হবে। তাহলে এটা করলে কত হবে? তাহলে আমার 160 ভোল্ট। ওকে, তাহলে এবার কথা হচ্ছে পুরো সিস্টেমের মধ্যে কত কারেন্ট যাবে? আমরা যদি পি ইকুয়াল টু আইভি ফর্মুলা জানি, তাহলে আই এর মান কত পাচ্ছি আমরা? পি বাই ভি। পি এর মান কত বলেছে? 120। ভি এর মান কত বলেছে? আমার সম্ভবত বলেছে 60। তাহলে এটা কত? 2 অ্যাম্পিয়ার। তাহলে এইখানে ভোল্টেজটা কত ড্রপ করছে? 160 ভোল্ট। তাহলে ভি ইকুয়াল টু আই এর ফর্মুলা থেকে জানি, তার আই এর মান কত পাবো? তাহলে আমি 160 বাই কারেন্ট রেজিস্ট্যান্সের মান কত পাচ্ছি জানো? আমি যেটা পাচ্ছি আমি 160, সরি রেজিস্ট্যান্সটা বার করতে হবে, 160 বাই আই, তাহলে 160 বাই 2, তাহলে কত পাচ্ছি? তাহলে 80 ওহম। তাহলে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমাদের একটু ভালো করে একটু দেখতে হবে। ঠিক আছে, তাহলে এই মোটামুটি কারেন্টের ইলেকট্রিসিটিটা আলোচনা করলাম। এর পরের যে টপিক, খুব ইম্পর্টেন্ট টপিক 8 নম্বর আসবে, যেটাকে বলছি আমার তড়িৎ চুম্বকত্ব এবং ম্যাগনেটিজম। তাহলে কথা যেটা হচ্ছে, এই তড়িৎ চুম্বকত্ব ম্যাগনেটিজম থেকে প্রথমে থিওরিটিগতভাবে কয়েকটা কথা একটু বলে নিই। আচ্ছা, এর আরেকটা যেটা আছে, সেটা হচ্ছে তোকে যেটা পড়তে হবে, সেটা হচ্ছে গিয়ে ন্যূনতম তাপের সূত্র। সেই ন্যূনতম তাপের সূত্র যে কোনো বইতে আছে I1 বাই I2 ইকুয়াল টু আমরা পেয়েছি R2 বাই R1। এই জায়গাটা একটু পড়তে হবে। ঠিক আছে, অনেকটাই বড় সিলেবাস, যতটা সম্ভব শর্ট করে আমরা একটু বলার চেষ্টা আমি করছি। এবার আমরা যেখানে পড়বো, যেটাকে বলছি আমরা তড়িৎ চুম্বকত্ব। তাহলে সেই তড়িৎ চুম্বকত্বের প্রথমেই যেটা পড়বো, সেটা হচ্ছে প্রথম হচ্ছে বায়ো-সাভার্টের সূত্র। আমরা অবশ্যই জানি বায়ো-সাভার্টের সূত্র মানে আমরা কি জানি? বি ইকুয়াল টু মিউ 0/4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার। তাহলে এই জায়গাটা একটু ভালো করে দেখবো। ঠিক আছে, আচ্ছা এই জায়গাটা একটু ভালো করে দেখবো। এখান থেকে এই যে দুটো অ্যাপ্লিকেশন আছে, একটা হচ্ছে লম্বা রিজু পরিবাহীর জন্য বি ইকুয়াল টু আমরা যেটা পাচ্ছি মিউ 0/4 পাই আই বাই সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। আর যেটা তোদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা গোলীয় একটা বৃত্তাকার পরিবাহীর জন্য কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র, সেখানে বড় একটা ফর্মুলা আছে বি ইকুয়াল টু যেটা আছে মিউ 0/4 পাই 2 পাই ni s স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস আর স্কোয়ারের 3/2। তাহলে আমরা করবো কি, এই জায়গাটা একটু ভালো করে কিন্তু আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যেটা আসবো সেখানটা হচ্ছে যে সাইক্লোট্রন কম্পাঙ্ক। এখান থেকে একটু ভালো করে দেখবো সাইক্লোট্রন কম্পাঙ্ক। সেই সাইক্লোট্রন কম্পাঙ্কের যে ফর্মুলা হচ্ছে n সমান আছে QB/2πm। তাহলে এই যে সাইক্লোট্রন কম্পাঙ্কের যে ফর্মুলা QB/2πm, এটা একটু ভালো করে দেখবো। এবং এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে যে চৌম্বক ক্ষেত্রের সাথে আহিত কণার গতিবেগ সমকোণে থাকলে কণাটির গতিশক্তি কী থাকে? আমার তাহলে অপরিবর্তিত থাকে। তাহলে সেটা আমরা দেখবো। বা এখান থেকে আমরা যেটা পড়বো, সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা। তাহলে সেই 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা কিন্তু দ্য ডেফিনেশন অফ 1 অ্যাম্পিয়ার। দুটো তার আছে, দুটো তারের দিকে যদি একই দিকে কারেন্ট I1 ফ্লো করছে, কারেন্ট I2 ফ্লো করছে, তাহলে সেখান থেকে আমরা করবো কি 1 অ্যাম্পিয়ারের ডেফিনেশন করবো আমরা। ঠিক আছে, এবার আমরা যেটা করবো খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা বলছি অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র বা পরিক্রমণ সূত্র। তাহলে অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র বা পরিক্রমণ সূত্র থেকে আমরা করবো কি সলিনয়েডের জায়গাটা একটু ভালো করে পড়বো। সেখান থেকে যে ফর্মুলা আছে বি ইকুয়াল টু কি জানি মিউ 0 ni। এই এনটা কি? প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। ঠিক আছে, এখান থেকে ভালো করে আমরা অবশ্যই ভালো করে পড়বো। সেখান থেকে আমরা চলকুণ্ডলী গ্যালভানোমিটার আর সাইক্লোট্রন এটা কিন্তু ভালো করে পড়বো। ওকে, এবার কথা হচ্ছে এইখান থেকে যে নিউমেরিক্যালগুলো আসে, সেখান থেকে খুব এবার তোদের আসার সম্ভাবনা যেটা হচ্ছে, এখান থেকে যেটা আসার সেটা হচ্ছে অ্যামমিটার, যেটাকে বলছি আমরা অ্যামমিটার আর ভোল্টমিটারের যে অঙ্কগুলো, অ্যামমিটার বা ভোল্টমিটারের যে অঙ্কগুলো। তাহলে যে অ্যামমিটার বা ভোল্টমিটার যে অঙ্কগুলো, তাহলে প্রথমে আমরা যেটা দেখব, খুব সিম্পল একটা অঙ্ক লিখি। আমরা বলবো একটি 10 ওহম রোধে গ্যালভানোমিটার 10 মিলি অ্যাম্পিয়ার প্রবাহে পূর্ণ স্কেল বিক্ষেপ দেখায়। গ্যালভানোমিটারটাকে 0 থেকে 2 প্রবাহ পাল্লার অ্যামমিটারে পরিণত করতে হবে। আমি যেভাবে বলি,
প্রথম কথা যে গ্যালভানোমিটারকে যদি আমরা অ্যামমিটার তৈরি করতে হয় তাহলে কী করতে হয়, একটা শান্ট যোগ করতে হয়। তাহলে কথা হচ্ছে এই হচ্ছে আই, তোরা নিশ্চয়ই শিখেছিস আইজি হচ্ছে ম্যাক্সিমাম অ্যাভেলেবল কারেন্ট। এই ধরনের অঙ্ক তোদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, আই মাইনাস আইজি, এটা এস, এই এসের মানটা বার করতে হবে। আর গ্যালভানোমিটারের রোধ কত হচ্ছে আমার আরজি, এটা হচ্ছে এ বিন্দু, এটা কত আমার বি বিন্দু। তাহলে এখান থেকে লিখতে পারি ভিএ মাইনাস ভিবি, কি লিখতে পারি আই মাইনাস আইজি ইন্টু এস, এখান থেকে লিখতে পারি ভিএ মাইনাস ভিবি, এখান থেকে লিখতে পারি আইজি ইন্টু আরজি। দুটোকে যদি সমান করে দিই তাহলে আসবে আমাদের আই মাইনাস আইজি ইন্টু এস, আর এখান থেকে ফর্মুলা আছে আইজি আরজি। তাহলে এস এর মান আমরা পাচ্ছি আইজি আরজি বাই কত পাচ্ছি আই মাইনাস আইজি। এবারে কোশ্চেন যেটা বলেছে একটি 10 ওহম রোধের গ্যালভানোমিটার, মানে তাহলে এখানে আরজির মান কত, এখানে আরজি দেওয়া আছে 10 ওহম, ঠিক আছে। এবং গ্যালভানোমিটারে কত প্রবাহ হচ্ছে, মানে ম্যাক্সিমাম অ্যালুবেল প্রবাহ কত বলেছে, ম্যাক্সিমাম যে কারেন্ট যাবে সেটা হচ্ছে গ্যালভানোমিটারে আইজির মান 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা কত 10 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার হলো। এবং বলেছে যে ম্যাক্সিমাম কত কারেন্ট যাবে, ক্যাপিটাল আই এর মানটা দেবো, ক্যাপিটাল আই এর মান বলেছে কত আমার 2 অ্যাম্পিয়ার। আমি যদি এটা যদি ক্যালকুলেশন যদি করি তাহলে এই ক্যালকুলেশন করলে যে এসের যে মানটা আসবে সেই এসের মানটা আসবে 0.05 ওহম, এরকম টাইপের একটা ক্যালকুলেশন করে চলে আসবে। তাহলে আমরা কী পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম অ্যামমিটার। ঠিক একইভাবে আমাদের ভোল্টমিটারের যে অঙ্কগুলো হয় সেখানে হচ্ছে ভোল্টমিটার যে আমরা করবো কি, আমরা শ্রেণী সমবায় একটা লাগাই, তখন পাচ্ছি আমরা ভিএ মাইনাস ভিবি কত পাচ্ছি আর প্লাস আরজি ইন্টু এস। এই ফর্মটা ইউজ করে আমরা অ্যামমিটার ভোল্টমিটারের অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট যে 50 ওহম রোধযুক্ত 0 to 50 মিলিভোল্ট পাল্লার একটি মিলিভোল্টমিটারকে 0 to 1 অ্যাম্পিয়ার পাল্লার একটি অ্যামমিটারে রূপান্তরিত করবে কীভাবে সেটাই। ওকে, আচ্ছা এখান থেকে যে কোশ্চেনগুলো যেটা হয় আমি কিছু কিছু বলেছি। এবার যেটা হচ্ছে একটি অ্যামমিটারের পাল্লা যদি এন গুণ বাড়ানো হয় তাহলে অ্যামমিটারের রোধের কী পরিবর্তন হবে। তাহলে দেখবি বইতে দেওয়া আছে অ্যামমিটারের পাল্লা যদি এন টাইমস যদি বাড়ানো হয় তাহলে অ্যামমিটারের রোধ যদি জি হয় তাহলে জি বাই এন গুণ কিন্তু কমে যায়। তাহলে আমরা এই জায়গাটা একটু ভালো করে দেখবো আমরা, ঠিক আছে। আচ্ছা এবার এখান থেকে যে ধরনের এমসি কোশ্চেন যেটা হয় খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমি বলতে চাইছি একটু ভালো করে বুঝতে হবে। যেটা বলেছে এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা, তাই বারবার ধর বলছি তোরা অন্য টপিকগুলো ভালো করে পড়বি, এটা কিন্তু জাস্ট একটা সাজেস্টিভ একটা সাজেশন। একটি প্রোটন একটি আলফা কণার ভর বা আধানের অনুপাত যথাক্রমে 1:4। মানে বলেছে একটা প্রোটন আছে একটা আলফা আছে, তাদের ভরের যে অনুপাতটা, তাদের ভরের অনুপাত বলেছে 1:4, এবং বলেছে যে তাদের আধানের অনুপাত কত বলেছে, আমাদের আধানের অনুপাত কত বলেছে 1:2। এবং একটি সুষম তড়িৎ ক্ষেত্রে ক্যাপিটাল বি এর অবিলম্বে একই গতিবেগে একই ভরবেগ বা একই গতিশক্তিতে প্রবেশ করলে প্রতিটি ক্ষেত্রে দুটি বৃত্তাকার ব্যাসার্ধের অনুপাত কত হবে। এটাও দেখবি বইতে করা আছে, যদি একই গতিবেগে যায়, যদি একই ভেলোসিটি নিয়ে যায়, দেখবি বইতে দেওয়া আছে এটা, দেখবি এই রেশিওটা পাবি হাফ। নাম্বার 2 এটা ভালো করে করবো, ভরবেগ নিয়ে যায় তখন তাহলে রেশিওটা পাবো, ভরবেগ লিখে দিচ্ছি আমি, ভরবেগ এটা কত পাবো 2/1, মানে 2:1। আর নাম্বার 3 নিয়ে বলেছে যদি একই গতিশক্তি নিয়ে যায় তখন তাহলে রেশিও পাবো কিন্তু গতিশক্তি, মানে কাইনেটিক এনার্জি এটা, তাহলে সেটা পাবো 1:1, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি এই জায়গাগুলো এইগুলো একটু পড়বো, সব কিছুই খুঁটি খুঁটি পড়তে হবে। আচ্ছা এবার আমরা যেটা আসবো পদার্থের চৌম্বক ধর্মে। পদার্থের চৌম্বক ধর্মে মেইন যেটা হচ্ছে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে আগের বারে অয়স্যম্যক পরাশ্চম্যকগুলো মোটামুটি এসছে। আমরা এখান থেকে যে রিলেশনটা করবো সেটা হচ্ছে কে সমান হচ্ছে μr - 1, এই রিলেশনটা কিন্তু করবো, পরের চ্যাপ্টারের কথা বলছি। এবার যেটা হচ্ছে পড়তে হয় আমাদের যে স্থায়ী চুম্বক নির্মাণের জন্য উপযুক্ত পদার্থ, মানে পার্মানেন্ট ম্যাগনেটের জন্য কী কী মেটাল আমরা নেব, বা ইলেকট্রোম্যাগনেট বা তড়িৎ চুম্বক নির্মাণের জন্য উপযুক্ত পদার্থ। আর নাম্বার 3 হচ্ছে ট্রান্সফরমার বা ডায়নামোর জন্য কী কী পদার্থ সেটা। সেখান থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 20 তাপমাত্রা, এটা যেটা পড়বো সেটা হচ্ছে 20 তাপমাত্রা। তাহলে সেটা আমরা কিন্তু একটু ভালো করে পড়বো, ঠিক আছে। আর বইতে দিকে দেওয়া আছে আমাদের অয়স্যম্যক পরাশ্চম্যক বা তিরস্যম্যক যে পার্থক্য, যেটা এই পার্থক্যগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, তাহলে সেই জায়গাটা আমরা পড়বো, ওকে। আচ্ছা এবার আমি যে টপিকটা চলে যাব, যে টপিকটা সম্বন্ধে আমি একটু বলতে চাইছি যেটা হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিজম।
টু, মানে যেটা বলি তড়িৎচুম্বকীয় আবেশ। তাহলে সেই তড়িৎচুম্বকীয় আবেশে আমরা যেটা পড়ব তড়িৎচুম্বকীয় আবেশ। আমি জাস্ট টাচ করে চলে যাচ্ছি সবগুলো। তড়িৎ চুম্বকীয় আবেশ। তাহলে সেই তড়িৎ চুম্বকীয় আবেশে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফ্যারাডের 3টে ল। ফ্যারাডের 3টে ল বলি না, ফ্যারাডের 2টি সূত্র, ফ্যারাডের সূত্র আর লাস্টে হচ্ছে লেঞ্জের সূত্র। আচ্ছা, এই লেঞ্জের সূত্র থেকে এই শক্তির যে সংরক্ষণ সূত্র, শক্তির সংরক্ষণ সূত্র, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লেঞ্জের সূত্র থেকে শক্তির যে সংরক্ষণ সূত্র সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা যেটা করব যে পারস্পরিক সাবেশ আর আবেশ, এখান থেকে আমরা যেটা পড়তে হবে যেটা ফাই ইকুয়াল টু এল আই, ফাই ইকুয়াল টু এল আই। এই এল মানে কি জানি আমরা, ইউনিট কি জানি, 1 হেনরি। এই 1 হেনরির কিন্তু আমাদের সংজ্ঞা কিন্তু ভালো করে পড়তে হবে। এই 1 হেনরির সংজ্ঞা কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। এখান থেকে পড়বো ডায়নামো মোটর, ফ্লেমিংয়ের ডানহস্ত সূত্র। আচ্ছা, এবার আমরা এটা পড়েছি যে যদি কোনো আহিত, এখান থেকে এটাও একটু এবার আসার সম্ভাবনা আছে, যদি এল দৈর্ঘ্যের কোনো পরিবাহীকে যদি ওমেগা কৌণিক বেগে যদি ঘোরাই, তখন তাহলে তার মধ্যে তড়িৎচালক বল আবিষ্ট হয়, আমরা জানি হাফ পি ওমেগা এল স্কোয়ার। তাহলে এই থিওরিটা কিন্তু আমরা ভালো করে পড়বো। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট থিওরি আছে, সেটা হচ্ছে ভিআই, সেটা হচ্ছে যেটাকে বলছি আমরা আবেশাঙ্ক, যেটা সঞ্চিত শক্তি, ঠিক আছে, সঞ্চিত শক্তির যে ফর্মুলা, এটা আবেশকের যে সঞ্চিত শক্তি সেটা হচ্ছে হাফ এল আই স্কোয়ার, এটা পড়বো। এবং যেটা পড়বো একসাথে জড়িত দুটি সলিনয়েডের মধ্যে যে পারস্পরিক যে আবেশাঙ্কের যে ফর্মুলাটা, যেটা হচ্ছে এম ইকুয়াল টু, আমরা যেটা পড়েছি সেটা কত, মিউ নট N1 N2 A বাই এল। তাহলে এই থিওরিটা কিন্তু আমরা ভালো করে পড়বো আমরা এই চ্যাপ্টার থেকে, ওকে। এবং সেখান থেকে আমরা যেটা বলবো শক্তি ঘনত্বের যে ফর্মুলাটা, এই শক্তি ঘনত্বের ফর্মুলা যেটা পেয়েছি আমরা হাফ অফ বি স্কোয়ার মিউ জিরো। এই কটা জিনিসগুলো একটু ভালো করে কিন্তু আমরা পড়বো। এবার এখান থেকে নিউমেরিক্যাল যেটা আসে সেটা খুব সিম্পলভাবে বলতে গেলে তোকে বলে দেওয়া হলো, খুব সিম্পল। সাপোজ আমি জানি না, একটা এক্সাম্পল দিলাম, তোকে বলে দিলাম ফাই ইকুয়াল টু 2t কিউব প্লাস 5t স্কোয়ার প্লাস 60। তাহলে তুমি ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল, আমরা জানি ই ইকুয়াল ডি ফাই বাই ডিটি, আমরা জাস্ট ডেরিভেটিভ করে দেবো। এটা কথা হবে 3 × 6 টি স্কোয়ার, এটা কথা হবে 10t, এটা 6, ঠিক আছে। আর সাপোজ যদি এখানে যদি সময়ের মান বলা যায় 2 সেকেন্ড, তো টি এর মানগুলো বসিয়ে কিছু একটা কিসে পাবো, তাহলে আমি ভোল্টে পাবো। তাহলে আমরা কিন্তু এখান থেকে এই ধরনের নিউমেরিক্যালগুলো আমরা দেখবো, ওকে। আচ্ছা, এবার আমরা এখান থেকে আরও যে ধরনের নিউমেরিক্যালগুলো হয় সেটা হচ্ছে কি, আমাদের তোকে বলে দেওয়া হলো যে একটা 5 হেনরি মানে আবেশক কুণ্ডলীর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হার 2 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে যদি প্রবাহমাত্রা কমতে থাকে, তাহলে কত তড়িৎচালক বল আবিষ্ট হবে। তাহলে আমাদের ফর্মুলা কি জানি, ই ইকুয়াল টু কি জানি, এল ডি বাই ডিটি, ঠিক আছে। এই ফর্মুলাটা যদি বলি, তাহলে এল এর মান বলেছে যে সাপোজ বলেছে 5, এটা কমছে মানে কত, -2, তাহলে আবিষ্ট এটা মানে কত হবে, তাহলে 10 ভোল্ট। তাহলে এই ধরনের খুব সিম্পল প্রবলেমগুলো আসে। কিন্তু এইখানে যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যেটা জিনিস, দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আসে খুব ভালো করে আমরা দেখবো, এবার আসার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে ভিআই, খুব সিম্পল। সেটা হচ্ছে বলেছে তুমি দেখাও যে আর মানে যদি রোধ হয়, সি মানে যদি আমাদের ধারক যদি হয়, তাহলে ধারকত্ব যদি হয়, তাহলে এদের হচ্ছে সময়ের এককের সাথে সমান। এটা তুমি বইতে পাবি, এইটা হচ্ছে সময়ের এককের সাথে সমান। আর যদি আরেকটা আছে এল বাই আর, আরেকটা আছে এল বাই আর, এটাও কিন্তু আমাদের সময়ের এককের সাথে সমান, বইতে আছে। এই থিওরিটা কিন্তু ভালো করে কিন্তু আমরা করব, এই থিওরিটা কিন্তু ভালো করে করব। আরেকটা যে থিওরি যেটা হয়, যেটা বলেছে একটি কুণ্ডলীর বলেছে যে একটা সাবেশাঙ্ক বলেছে এল ইকুয়াল টু 2 মিলি হেনরি, আর আই ইকুয়াল টু বলেছে টি স্কোয়ার ই টু দি পাওয়ার -t, ঠিক আছে। তাহলে প্রারম্ভিক মুহূর্ত থেকে কত সময় পরে আবিষ্ট তড়িৎচালক বল শূন্য হবে। আমি কথাটা আবার বলছি যে একটি কুণ্ডলীর সাবেশাঙ্ক 2 মিলি হেনরি, এই কুণ্ডলীর মধ্যে দিয়ে আই ইকুয়াল টু টি স্কোয়ার ই টু দি পাওয়ার -t, তাহলে প্রারম্ভিক মুহূর্ত থেকে কত সময় পরে আবিষ্ট তড়িৎচালক বল শূন্য হবে। তাহলে আমাদের কাছে ফর্মুলা আছে ই ইকুয়াল টু -l, কি আছে আমাদের, ডিআই বাই ডিটি। তাহলে এবার করবো কি, আমরা প্রথমে আমাকে কারেন্টটা বার করতে হবে, ডিআই বাই ডিটিটা বার করবো। তাহলে আমরা জানি টি স্কোয়ার ই টু দি পাওয়ার -t এর ডেরিভেটিভ করবো,
এটা যদি করি, করে আমরা করব কি, যেটা পাবো সেটা পাবো আমি, যেটা ডেরিভেটিভ করলে পাবো e⁻−t ইন্টু টি, তারপর কত পাবো তাহলে আমি t−2, এটাকে ডেরিভেটিভ করলাম, দিয়ে এইখানে বসিয়ে দেবো, এখানে বসিয়ে ই এর মান কি বসাবো আমি 0 বসাবো, 0 যদি বসাই তাহলে দেখবো টি এর মান 2 সেকেন্ড আসবে, ই এর মান এটাতে বইতে দেওয়া আছে, ই এর মান কত আসবে 2 সেকেন্ড টাইপের আসবে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের করতে হবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটাকে বলছি আমরা এসি কারেন্ট। ঠিক আছে, এসি কারেন্টের যে মেন যে কনসেপ্ট, এসি কারেন্টে আমরা যেটাতে যেটা আমাদের আসে, যেটা তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের যে প্রথমেই আমি বলি IRMS ইকুয়াল টু কি পাচ্ছি আমরা I0/√2, এইটা আমাদের প্রমাণ করতেই হবে এটা। এছাড়া আমরা ওই যে আমরা পরিরোধ বা যেটাকে মোট প্রতিঘাত বলি বা সার্বিক রোধ, এইগুলো সম্বন্ধে আমাদের বেসিক আইডিয়া থাকতে হবে। এখান থেকে যে বর্তনীটা সম্বন্ধে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের এলসি বর্তনী। এলসি বর্তনীতে আমাদের যেটা হচ্ছে আমাদের অনুনাদি কম্পাঙ্ক n = 1/2π√LC, এটার থিওরিতে আছে, এটা কিন্তু একটু ভালো করে দেখব। এবং যেটা হচ্ছে আমাদের এলসিআর বর্তনী, যে মেন যে কথা, এলসিআর বর্তনী যে সেখানেও আমরা দেখব এলসিআর যদি আর দিয়ে দিই n = 1/2π√LC, এটা একটু ভালো করে দেখবো। এখান থেকে যে গ্রাফ যেটা হয়, একটা গ্রাফ হয় যেটাকে বলছি আমি সার্বিক রোধ, যেটাকে বলছি জেড, আর কম্পাঙ্ক যেটাকে বলছি এন। এই গ্রাফের যে নেচারটা, এই গ্রাফটা একটু ভালো করে করবো। তাহলে এই যে এইটি কম্পাঙ্কটা যদি n0 বলি, এটাকে বলছি আমরা অনুনাদি কম্পাঙ্ক। ঠিক আছে, এখান থেকে আমরা যেটা পড়বো যে Q = 1/r√L/c, যেটাকে বলছি আমরা কিউ গুণক, এই জায়গাটা একটু ভালো করে পড়বো। আর যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে এলসিআর বর্তনীতে ব্যয়িত ক্ষমতা। এলসিআর বর্তনীতে ব্যয়িত ক্ষমতা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে P অ্যাভারেজ ইকুয়াল টু, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা যেটা জানি আমরা IRMS cos phi, এই জায়গাটা একটু আমাদের ভালো করে কিন্তু পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা খুব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের দেখাতে হবে যে আদর্শ আবেশক বর্তনীতে গড় ক্ষমতা হচ্ছে 0। তাহলে যেটা লিখতে পারি P অ্যাভারেজ ফর ইন্ডাক্টর, তাহলে কথা বলবো 0। আবার একইভাবে P অ্যাভারেজ ফর ক্যাপাসিটার বা ধারকের জন্য কথা পাবো তাহলে আমি 0, এটা করতে হবে। এবং যেটা খুব ইম্পর্টেন্ট, আমরা এখান থেকে যেটা পড়বো আমরা ওয়াট বিহীন প্রবাহ। কি পড়বো? ওয়াট বিহীন প্রবাহ বা ওয়াটলেস কারেন্ট, যেটা পড়ি সেটা আমরা একটু পড়বো। ওকে, আর আমরা যেটা পড়বো ট্রান্সফর্মার পড়বো, ট্রান্সফর্মারের যেটা স্টেপ আপ বা স্টেপ ডাউন আছে। আর যেটা পড়বো এসির সুবিধাটা, মানে এসি কারেন্টের সুবিধাটা, সেটা কিন্তু জাস্ট একটু বই থেকে আমরা পড়ে নেবো। ওকে, এখান থেকে যে ফর্মুলা যেটা আছে, আমরা 4-5টা ফর্মুলা যদি আমরা জানি, তাহলে সেই ফর্মুলা থেকে আমরা অঙ্কগুলো করতে পারবো। আমরা এখান থেকে মেনলি যদি আমরা এলসিআরের যে অঙ্কগুলো যদি করি, তাহলে সেখান থেকে আমরা পাবো। সাপোজ আমি একটা অঙ্ক যেমন বলে দিলাম, যে তোদের হয়তো বলে দেবে। সাপোজ বলা হলো যে একটা সিআর বর্তনী আছে। কি বর্তনী আছে? একটা সিআর বর্তনী আছে। তাহলে সিআর বর্তনীতে এর দুই প্রান্তে হচ্ছে 120 ভোল্ট সি এর, আর এর দুই প্রান্তে বা ধারকের কত 120, আর রোধের দুই প্রান্তে কত 90 ভোল্ট। তাহলে বলেছে যে মোট পরিবর্তী বিভব কত। তাহলে আমরা ফর্মুলা জানি টোটাল ভি = √V(r² + V(l²)। তাহলে আমি যদি ক্যালকুলেশন যদি করে দিই, তাহলে √ওভার কত আসবে 120 হোল স্কয়ার প্লাস 90 হোল স্কয়ার। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো, কত পাবো? তাহলে আমি 150 ভোল্ট। নাম্বার 2, আমাকে যেটা বলেছে বর্তনী প্রতিরোধ বা ইম্পিডেন্স বার করো। তাহলে জেড = কি জানি আমরা V/I। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, আর এখান থেকে বলেছে যে তুমি ধরে নাও যে কারেন্টের মান হচ্ছে 3 অ্যাম্পিয়ার, তুমি ধরে নাও। তাহলে এখান থেকে কী পাবো? তাহলে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো? 150/3। খুব সিম্পল অঙ্ক। তাহলে এটাকে বলছি আমরা 50 ওহম। তাহলে এই ধরনের অঙ্কগুলো পাবো। এবং এখানে বলে ক্ষমতা গুণক বা ক্ষমতা গুণক মানে কি জানি cos θ = কি পাচ্ছি আমরা VR/V। তাহলে কত পাবো? তাহলে আমি 90/150, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা কত পাবো? তাহলে আমরা 0.6। তাহলে আমরা এই ক্যালকুলেশনগুলো কিন্তু আমরা শিখব। ঠিক আছে, আচ্ছা।
এবার কথা যেটা হচ্ছে যে এখান থেকে আর কি কি পড়বো, এখান থেকে যেটা পড়বো যে ট্রান্সফর্মের একটা অঙ্ক হয়, সেই ট্রান্সফর্মের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আর এটা বলছি এলসিআর যে প্রবলেম যেগুলো করা আছে এক্সারসাইজে করানো আছে সেইগুলো কিন্তু ভালো করে দেখবি। আর ট্রান্সফর্মার যেটা দেওয়া আছে বলেছে এই অঙ্কটা একটু খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা জানলে মোটামুটি সবগুলো ট্রান্সফর্মার অঙ্ক করবো আমরা। যে 80% কর্মদক্ষতার এটি ট্রান্সফরমারে প্রাথমিক যে ভোল্টেজ সেটা কত বলেছে আমার 100 ভোল্ট, সেটা কত বলেছে 100 ভোল্ট। ইনপুট ক্ষমতা কত বলেছে, ইনপুট পাওয়ার পি ইনপুট সেটা কত বলেছে আমাদের 4 কিলোওয়াট, কত বলেছে 4 কিলোওয়াট। এটা যদি হয় তাহলে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ 220 ভোল্ট হলে, গৌণ কুণ্ডলী বা সেকেন্ডারি ভোল্টেজটা 200 কত বলেছে আমাদের 200 ভোল্ট হলে, 200 ভোল্ট হলে প্রাথমিক ও গৌণ কুণ্ডলীতে প্রভাব কত হবে। তাহলে আমরা পি সমান আইভি ফর্মুলা থেকে এই ইকুয়েশনটাকে সলভ করব এবং বইতে কিন্তু এটা আছে। এবং এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে এসি উৎসের কম্পাঙ্কের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তী রোধের পরিবর্তন লেখচিত্রের সাহায্যে দেখাও। তাহলে আমরা যদি আর এর সাথে যদি টি করি তাহলে জাস্ট গ্রাফটা আসবে, এইটা গ্রাফটা সম্বন্ধে আমরা দেখব। আর এটা বলছি এসি উৎসের কম্পাঙ্কের পরিবর্তনের সাথে সাথে কোনো আবেশক প্রতিঘাতের পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো। তাহলে আমরা যদি এটাকে যদি এক্সেল বলি, এক্সেলের মান কি জানি আমরা ওমেগা ইন্টু এল, আর ওমেগা ইন্টু এটা এল, হ্যাঁ। আর এটাকে যদি বলি আমি সময়, তখন তাহলে গ্রাফের নেচারটা আছে এই, ঠিক আছে। আর আগে একটা গ্রাফ আমি বললাম, ঠিক আছে। এখান থেকে এইগুলো একটু ভালো করে পড়বো আমি। আচ্ছা, মোটামুটি আজকের যে টপিকটা আমি হাফ পোর্শনটা কমপ্লিট করে দিলাম। তোদের যদি ভালো লাগে তাহলে আমাকে একটু বলিস, তাহলে আমি নেক্সট যে লাইট চ্যাপ্টার ডিজিটাল বর্তনী আর আমাদের যেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, তাহলে সেখান থেকে তাহলে নেক্সট, কারণ এটা প্রায় হয়ে গেছে 1 ঘন্টা 15 মিনিটের, স্পেসও কমে এসছে। মোটামুটি এই অবধি হলো। তোদের যদি ভালো লাগে তাহলে আমাকে চ্যানেলে আমাকে বলিস, আর কারো যদি কোনো অসুবিধা হয় তাহলে সেটাও তাহলে আমাকে তোরা বলিস কমেন্টের সাহায্যে, তাহলে আমি যতটা সম্ভব সেটাকে সলিউশন করার চেষ্টা করবো। ওকে, বেস্ট অফ লাক ফর ইয়োর এক্সাম। তোরা খুঁটিয়ে পড়বি, বারবার ধরে বলছি আমি যেগুলো দিয়েছি সেগুলোই পড়তে হবে, এর কোনো মানে নেই। ওইগুলোর সাথে সাথে তোরা স্যাররা তোরা যা পড়েছিস সেগুলো কিন্তু ভালো করে একটু পড়বি। ওকে, আর যদি কোনো অসুবিধা হয় আমাকে ইউটিউবে কমেন্ট করবি। তোদের যদি উৎসাহ যদি থাকে তবে আমি তাহলে লাইটের পরের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো নয় আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দেবো। তাহলে থাক এই অবধি আজকে।